হ্যাঁ, তো অল্প কয়েকজন মিলে, জাস্ট 7-8 জন মিলে আমাদের এই এই সংগঠনটা হাতে ঘড়ি আস্তে আস্তে বড় হতে হতে এখন আমাদের প্রায় আপডেট লিস্ট ধরলে প্রায় 500 জনের উপরে আমাদের এই এই সংগঠনের অ্যাক্টিভ মেম্বার রয়েছে। প্রতি বছরই এটার স্বচ্ছ একটা নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমে আমরা কমিটি নির্বাচন করি। তারপরে আমাদের অনেকগুলো দিক নির্দেশনা আছে, যেমন আমরা ট্যাক্সের যে গবেষণামূলক কাজ এগুলোতে আমরা পার্টিসিপেশন করি। তারপর প্রতিবার যে বাজেট গুলো হয় এই বাজেট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। যে ট্যাক্সের কোনো ধরনের পলিসিগত ব্যাপারে যদি আমাদের করদাতাদের অসুবিধা হয় সে ব্যাপারে আমরা এনবিআর এর সাথে কমিউনিকেট করি, ট্যাক্সেস বারের সাথে মিলে। সবকিছু মিলে আমরা ট্যাক্স অঙ্গনে মোটামুটি আমরা দেশের সেবায় ট্যাক্সের অঙ্গন যেন দিনে দিনে ডেভেলপ হয়, এই সংগঠন খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। তো তারপরও আমাদের প্রতি বছরই একটা করে পিকনিক হয়। আমরা পিকনিকে স্বতঃস্ফূর্ত ভাবে ফ্যামিলি সহ যারা মেম্বার রয়েছে সবাই অ্যাটেন্ড করি, ইফতার প্রোগ্রাম হয়, প্লাস আরো অনেক আনুষঙ্গিক অনেক কিছু হয়। করোনা পরবর্তী কিছু ফান্ড এসেছিল, ওগুলো আমরা বিভিন্ন হতদরিদ্রদের মাঝে ডিস্ট্রিবিউশন করেছি, শীত বস্ত্র থেকে শুরু করে আরো অনেক ধরনের এরকম এই করা হয়েছে। যাই হোক, এগুলো আসলে বললে অনেক সময় নষ্ট হবে, এখন খুবই ভাইটাল একটি টাইম। তো আজকের সেশনটা আমরা সাজাচ্ছি এইরকম করে। জাস্ট আমি যদি আপনাদের বলি যে সাফায়াত ভাই একটু পরেই চলে আসবে। তো সাফায়াত ভাই আজকে আমাদের যে ফাইন্যান্স অ্যাক্টের চেঞ্জেস গুলো নিয়ে ডিসকাশন করবে 10টা 10 পর্যন্ত, হ্যাঁ সর্বোচ্চ 10টা 10 পর্যন্ত। আর 20 মিনিটের মধ্যে আমরা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিব প্র্যাকটিক্যাল ভাইবা দেওয়ার জন্য একটা মক টেস্ট। এইখানে আমরা আপনাদের প্র্যাকটিক্যাল কোশ্চেন করব, ট্যাক্সের যেগুলো কোশ্চেন করবে আপনাকে ভাইবা বোর্ডে এরকম কোশ্চেন করব। তো ইতিমধ্যে আমাকে অনেকে নাম দিয়েছেন, ওইখান থেকে সিলেক্ট করব, বা আপনাদের এইখান থেকে আমরা যদি দু একজনকে জয়েন করাই তো আমরা করব। তো এইভাবে আমাদের এই প্রোগ্রামটি আজকে সাজানো হয়েছে। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাইলেন্ট যেটাকে বলে, হ্যাঁ মিউট থাকবেন সবাই। ভিডিওটা যদি পারেন কাইন্ডলি অফ করে নিবেন, কারণ 250-র উপরে পার্টিসিপেশন জয়েন করলে আপনারা যদি ভিডিওটা অন করে রাখেন তাহলে আমাদের এটা একটু স্লো কাজ করে অনেক সময়, অনেকে বুঝতে পারে না, অনেক লোয়ার যারা ইয়ে রয়েছে, রুরাল এরিয়াতে রয়েছে। তো সাফায়েত ভাই কি এসেছেন, একটু বলবেন প্লিজ? সাফায়েত ভাই কি জয়েন করেছেন? আমি একটু একটু কাইন্ডলি, হ্যাঁ। হ্যাঁ, ভাইয়ের সাথে কথা হলো। আসলে অনেক ব্যস্ত আর অনেক বিজি মানুষ। একটু আগে ওনার হিয়ারিং ছিল ট্যাক্সে, এটা শেষ করে মাত্র বাসায় আসছে উনি। জাস্ট আপনাদের কাছ থেকে 3-4 মিনিট সময় চেয়ে নিয়েছে। তো যাই হোক, আমরা আজকে ফাইন্যান্সের যে চেঞ্জেস গুলো নিয়ে আলোচনা করব। এগুলো আমরা আগে থেকেও অনেকে প্রিপারেশন নিয়েছি বা আমরা পারি। তারপর আজকে কেন আলোচনা হবে, যে আমাদের বিষয়গুলো যদি একটু আলোচনা করি তাহলে আমাদের ব্রেনটাকে আরেকটি স্ক্রুটিনিং করা হবে, হ্যাঁ অর্থাৎ শার্প করা হবে যেটাকে বলে। যে আমরা জানি, সাপোজ আমাদের যদি জানি যে ট্যাক্সের স্ল্যাব কত, পার কিউজিট কি, এগুলো নিয়ে যদি আমরা ডিসকাশন করি তাহলে আমাদের আরেকটু অ্যান্সারটা দিতে সুবিধা হবে। তো যে ভাইয়ারা এখনো এই মিউট করেননি প্লিজ মিউট করে নেন, ভিডিওটা কাইন্ডলি একটু অফ করে নিয়েন। তো আমি যদি একজনকে দেখতে পাচ্ছি, কিছু কিছু ভিডিও এখনো অন করা আছে, আপনারা একটু দয়া করে ভিডিওটা অফ করে নেন, হ্যাঁ কারণ আরেকজনের অসুবিধা হবে যদি আমরা ভিডিওটা অফ করে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের এখানে প্রায় 100 জনের মতো পার্টিসিপেশন অলরেডি জয়েন করেছে। তো আমরা এখনই শুরু করে দিব আমাদের ক্লাস। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আপনাদের সারা। অনেকে এসএমএস করতেছে ভাইয়া আমি এসএমএস পাইনি। তো এসএমএস পাননি কিন্তু আপনি দেখেন একটা হয়তো বা আপনাদের রোল নাম্বার সহ একটা স্লাইড দিয়ে দেওয়া হয়েছে।
তো ওইখানে দেখেন আপনাদের রোল নাম্বারটা কোন ইয়ের মধ্যে পড়েছে স্পেসিফিক, আপনারা ওইখান থেকে আপনারা রোল নাম্বার অনুযায়ী আপনারা যেতে পারেন। অনেক সময় অনেকের মোবাইল হারিয়ে যায়, এরকম অনেক কিছু থাকতে পারে। তো যাই হোক, আমরা সাফায়েত ভাইয়ের জন্য ওয়েট করতেছি। ভাইয়া হয়তোবা 2-1 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমাদের সংগঠন সম্পর্কে আপনাদের বলা হলো। তো আমরা চাচ্ছি যে আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে যারা একটু ভালো পরিশ্রম করতেছেন বা পড়াশোনা করতেছেন তারা সাকসেস হবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি সহ যারা কার্যনির্বাহী কমিটিতে আছে সবাই আপনাদের জন্য প্রচুর পরিমাণে ম্যাটেরিয়ালস থেকে শুরু করে এই সেবামূলক কাজ আরো ভবিষ্যতে যেন করা যায় খুবই অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। জি, আপনাদের ইন থেকে যদি কেউ একজন কিছু বলবেন এরকম কেউ যদি থেকে থাকেন হ্যান্ড রাইজ করতে পারেন, কোনো কিছু জাস্ট আমাদের এই এই ব্যাপারে যদি কিছু শেয়ার করতে চাচ্ছেন, আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের একটু জাস্ট জাস্ট হ্যান্ড রাইজ করলে আমি আপনাকে কথা বলার সুযোগ করে দিই। আইনুন নাহার কিছু বলবেন? না ভাইয়া, আপাতত কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি সাফায়েত ভাইকে আনার চেষ্টা করতেছি, হ্যাঁ। আমরা গত ক্লাসে যে আহ, ইগুলো আমরা দেখেছিলাম, আমরা যদি একটু জাস্ট সামারি করে নেই ভাইয়ার লেকচার শিট থেকে। ভাইয়া এখানে বলেছিল আমাদের পাস নাম্বার থাকবে হচ্ছে, আমি জাস্ট 2-3 মিনিটের মধ্যে এটা শর্ট করে দিয়ে আপনাদের জাস্ট রিকল করার জন্য, অনেকে গত ক্লাসটি মিস করেছে, জাস্ট আমি বলে দিচ্ছি যে স্বঘোষণাপত্র লাগবে, তারপরে হচ্ছে কিভাবে আমরা ভাইবা বোর্ডে থাকবো, কিভাবে আমরা নক করব, তারপরে হচ্ছে কি কি পোশাক পরতে হবে, সবকিছু এখানে সুন্দরভাবে ভাইয়া আলোচনা করেছিল। মেয়েদের কি কি পোশাক থাকবে, তারপরে হচ্ছে আমরা হাতটা কোথায় রাখবো, বা আমরা কিভাবে বসবো, সোজা হয়ে বসতে হবে, এগুলো নিয়ে ভাইয়া বিস্তর আলোচনা করেছিল। তারপরে এখানে একটু, হ্যাঁ, ওপেন ঢুকছেন ভাই? জি জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাফায়েত ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ব্যস্ত আপনি। আমি স্ক্রিনটা শেয়ার অফ করে দিচ্ছি, হ্যাঁ। সাফায়েত ভাই আপনি কাইন্ডলি এখন ফ্লোর নিবেন। আপনি সবাই অধীর আগ্রহে আপনার মতো এরকম একজন ট্যাক্স বিশেষজ্ঞর কাছ থেকে আমরা আহ, কিছু শুনতে চাচ্ছি, কিছু জানতে চাচ্ছি, কিছু ট্রিকি জিনিস শিখবো যেগুলোতে আমরা খুব মনোযোগ দিয়ে যদি শুনতে পারি তাহলে আমরা যেন ভাইভাতে খুব ভালো কিছু অল্প সময়ের মধ্যে আমরা করতে পারি। তাছাড়া আপনি যেহেতু একজন সিএ পার্টলি কোয়ালিফাইড, তো আপনার ইন থেকে আমরা ক্যারিয়ার বিষয়েও অল্প কিছু গাইডলাইন চাবো যে আমরা কিভাবে আহ, আমাদের ক্যারিয়ারটাকে আরেকটু বিল্ড আপ করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আপনি আমাদের একটু ডিসকাস করবেন। তো আপনি মোটামুটি আপনার ইন থেকে শুরু করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন না? জি ভাইয়া, খুবই অনার আপনার এত ব্যস্ততার মাঝে আপনি আমাদের সময় দিলেন, আমাদের এই সংগঠনকে ভালোবাসেন এজন্য। প্লাস আপনি এত ব্যস্ত, আপনার শিডিউল পাওয়া অনেক আসলে কষ্ট, তারপরও শত ব্যস্ততার মাঝে একটু আগে আপনি এসেছেন, বাসায় এসেছেন। থ্যাংক ইউ ভাইয়া। আসলে বেশি রাত করব না, আপনি অল্প সময়ের মধ্যে যদি আমাদেরকে জাস্ট কিছু গাইডলাইন দিতেন আমরা খুবই উপকৃত হব।
তো ভাইয়া প্লিজ আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাই। জি, ধন্যবাদ ট্যাক্স লয়ার সোসাইটি 2017 কে এত সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, সবাই হয়তোবা অলরেডি ভাইবার একটা নোটিশ পেয়ে গেছেন, যা কার কবে ভাইবা হবে সেটা অবশ্যই আপনারা পেয়ে গেছেন। তো আশা করি আপনাদের প্রিপারেশন ভালো, এবং প্রিভিয়াস যেহেতু আমার লেকচার কিভাবে কি করতে হবে, ঢুকতে হবে, ড্রেস আপ, এটা সম্পর্কে বলা হয়েছে। তো সুতরাং ওইদিকে আর আমি যাব না। আমি জাস্ট হলো যে আমাদের ফাইন্যান্স অ্যাক্ট 2025 এ যে সমস্ত অ্যাক্ট গুলো চেঞ্জ হয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করবো আর কি। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি সরাসরি ডিসকাশনে। একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আমি শেয়ারের জন্য আপনার রিকোয়েস্ট নিয়ে নিয়েছি ভাই। ভাই শেয়ার করতেছেন? আমি কি ট্রাই করব? জি, একটু দেখেন তো এটা। একটু ভাই, আমি আপনাকে কো হোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো এখন একটু ভাই ট্রাই করেন তো ভাই, একটু স্ক্রিন শেয়ারটা। এই তো একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ সাফায়েত ভাই, হ্যাঁ স্ক্রিন শেয়ার হচ্ছে ভাইয়া। সাফায়েত ভাই, আপনি স্ক্রিন শেয়ার করার পূর্বে আপনার পরিচয়টা যদি আপনার নিজের মুখ থেকে আমরা একটু শুনতাম, তাহলে আমার মনে হয় যে ভালো হতো। আপনি কোথায় আছেন, কি করছেন বর্তমানে, একটু কাইন্ডলি 1 মিনিটের মধ্যে যদি ব্রিফিং দিতেন ভাইয়া প্লিজ। বর্তমানে আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে আছি, সেখানকার সিএফও হিসাবে আছি, এবং ইনকাম ট্যাক্স লয়ার হিসাবে প্র্যাকটিস করতেছি। আপনার সব ধরনের মামলা মোকদ্দমা এগুলো ফেস করে আসছি। তো এছাড়াও আমার একটা নিজস্ব একটা অর্গানাইজেশন আছে, সেটা হলো যে আপনার এসএস শিকদার অ্যাসোসিয়েট। সেখানে আমি কর্মরত আছি আর ঠিক আছে ভাই। সরি, একটু শেয়ারটা শেয়ার আসিফ, শেয়ার অপশনটা আসতেছে না কেন? শেয়ার আপনি পাওয়ার পয়েন্টটা আগে ট্রাই করেন তাহলে ভাই, পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টটা তো আসতেছে না। দেখি একটু আচ্ছা, এটা। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ একটু দেন, হ্যাঁ ভাই। আচ্ছা, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। দেখেন, একটু দিয়েছি আপনাকে। আপনি বের হয়ে যান ভাই, হ্যাঁ আমি দেখতেছি। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করতেছি ভাই। হ্যাঁ, জি, আমার স্ক্রিন দেখা শেষে সাফেদ ভাই? হ্যাঁ, 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 দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে, শুরু করেন ভাইয়া। জি, আমরা ফাইন্যান্স অ্যাক্ট 2025-এ যে সমস্ত চেঞ্জ গুলো আসছে সেটা নিয়ে আলোচনা করতেছি। ফার্স্ট অল, আপনার যে চেঞ্জটা এসেছে আপনাদের এখানে, আমরা দেখতে পাচ্ছি
ভাই নেক্সটে যাব। নিচে যান। নিচে পার্সোনাল। সাফায়েত ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। এটা মডিফাই হচ্ছে না কেন? আপনি কোন স্লাইডটাতে যেতে চাচ্ছেন আমাকে বলেন, আমি যাচ্ছি। ওই যে আপনার পার্সোনাল যে চেঞ্জিং এর পেজটা, রাইট। জি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আপনার 2024-25 যেটা ছিল সেটা এই বছরে এসে আপনার হলো যে এই বছর বাজেটে এসে চেঞ্জিং আসছে। দেখেন আমাদের পার্সোনাল ক্ষেত্রে, পার্সোনাল ট্যাক্স ফাইলের ক্ষেত্রে আমাদের 3,50,000 টাকা পর্যন্ত কিন্তু আগে এক্সামটেড ছিল। সেটা বর্তমানে আপনার 3,75,000 টাকা এক্সামটেড করা হয়েছে আর কি। এবং আগে পূর্বে 1 লাখ টাকার উপরে 5% ট্যাক্স ছিল। তারপরে 4 লাখ টাকার উপরে 10%, পরবর্তী 5 লাখের উপরে 15%, পরবর্তী 5 লাখের উপরে 20%, পরবর্তী টাকার উপরে 25%। এই বছর এসে কিন্তু এটা স্ল্যাবটা চেঞ্জ হয়ে গেছে। তো এই বছর আমাদের ট্যাক্স এক্সাম্পটেড হবে 3,75,000 টাকা পর্যন্ত। তার পরবর্তী 3 লাখ টাকার উপরে 10% ট্যাক্স হবে। তার পরবর্তী 4 লাখের উপরে 15%, পরবর্তী 5 লাখের উপরে 20%, এবং পরবর্তী 20 লাখের উপরে 25%, এবং অবশিষ্ট টাকার উপরে 30% আপনাদের ট্যাক্স ইম্পোজ করা হবে আর কি। তো এইটা, এই চেঞ্জিং গুলো আসছে, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা এটা কপি আছে, হার্ড কপি আমরা আসিফ ইকবাল ভাইকে আমি দিয়ে দেবো, উনি আপনাদের সাথে শেয়ার করবেন। এর পাশাপাশি যে 1/3 যেটা আগে পূর্ব বছরে 4,50,000 ছিল, সেটা এই বছরে এসে চেঞ্জ হয়ে এটা 5 লাখ টাকা হয়েছে। 1/3 4.5 লাখ টাকা ছিল, সেটা এই বছর এসে 5 লাখ টাকা হবে। তো পার্সোনাল ফাইলের ক্ষেত্রে এই চেঞ্জ গুলো এই বছর হয়েছে। সেক্ষেত্রে যদি কোনো নন রেসিডেন্সিয়াল এবং রেসিডেন্সিয়াল থাকে, আমরা জানি যে 180 দিন যদি স্টে করে, সেক্ষেত্রে সেটা আপনার আহ, যদি অতিক্রম করে তাইলে সেটা নন রেসিডেন্সিয়ালের আওতায় পড়বে। কিন্তু 180 দিন হলে সেটা হলো যে আপনার নন রেসিডেন্সিয়াল আওতা পড়ে। সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি তার 1/3 বাদ দিয়ে আপনার 30% ট্যাক্স ইম্পোজ করতে হবে আর কি। Next page. নেক্সট স্লাইডে যাব। আমরা পরবর্তীতে আমরা আমরা জানি যে ট্যাক্সের সাফায়েত ভাই আপনি একটু মিউট করে নেন, হ্যাঁ আনমিউট করে নেন। ওই সবাই কথা বললে মিউট অল দিলে আপনি একটু আনমিউট করে নেন প্লিজ। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আমরা মিনিমাম মিনিমাম ট্যাক্স যেটা, সেখানে একটা চেঞ্জ আসছে। প্রিভিয়াস ইয়ারে আমরা দেখছি আপনার যে মিনিমাম ট্যাক্স হবে 5,000 টাকা। সে ধরেন আপনার 3,75,000 টাকার উপর যদি আপনার 20,000 টাকা যদি আপনার ট্যাক্সেবল ইনকাম হয়, সেক্ষেত্রে আপনার অ্যাজ পার ল অনুযায়ী আসে 2,000 টাকা ট্যাক্স। কিন্তু না, আপনাকে 2,000 টাকা ট্যাক্স পে করতে হবে না, আপনাকে 5,000 টাকা ট্যাক্স পে করতে হবে। কিন্তু এবছর এসে নতুন এমপ্লয়ি যারা, মানে নতুন ট্যাক্স পেয়ার যারা হবে, তাদের ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স 1,000 করা হয়েছে। এখন ভাইয়া যেটা আমি একটু জানতে চাচ্ছিলাম, সাপোজ ধরেন অনেকেরই কোশ্চেন যে আমাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে যে এখন মিনিমাম ট্যাক্স কত, তো একজন ক্যান্ডিডেট হিসেবে অ্যান্সারটা কি দিব, যে 5,000 টাকা, 4,000, 3,000, নাকি শুধু 5,000 টাকা? এটা আসলে ভাইয়া বলার একটু, এটা একটু বলে দিলে ভালো হবে যে প্রফেশনাল ওয়েতে কিভাবে অ্যান্সারটা দেওয়া যাবে। হ্যাঁ, একটু কোশ্চেন অনেকের কাছ থেকে আসছে এরকম। এখন অ্যাকচুয়ালি হলো যে যে এই ক্ষেত্রে আমরা বলবো যে নতুন ট্যাক্স পেয়ার যারা, তাদের ক্ষেত্রে হবে মিনিমাম ট্যাক্স
1000, আর যারা আগে ট্যাক্স রিটার্ন সাবমিট করছে অলরেডি তাদের ক্ষেত্রে স্ল্যাব অনুযায়ী 5000 টাকা হবে মিনিমাম ট্যাক্স। আচ্ছা ঠিক আছে ভাই। আসিফ ভাই, আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল, আমাকে কি একটু অ্যালাউ করবেন প্লিজ? এই কোশ্চেনটা একটু ভাইয়া পরে নিতে চাচ্ছিলাম, হ্যাঁ ঠিক আছে। আর কোশ্চেন এখন মানে নিলে আর কি। রিলেটেড ছিল তো, এই জন্য আমি কোশ্চেনটা করতে যাচ্ছিলাম আর কি। জি ভাইয়া, হ্যাঁ কোশ্চেন আচ্ছা, পরে নিব। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি একটু সাফাতদার কাছে জানতে চাচ্ছিলাম যে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 বলা আছে, 25-26 তার মানে তো আমরা ইনকাম ইয়ার যে 24-25 যেটা পার করে এসেছে সেই ইনকাম ইয়ারের অ্যাসেসমেন্টটা হবে এই 25-26-এর যে এই ফিগার গুলো আছে সেটার উপরে, তাই তো সাফাত ভাই? রাইট, 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 এক্স্যাক্টলি রাইট। তাহলে যদি, আপনারা এই অনুযায়ী আপনারা রিটার্ন সাবমিট করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু সেক্ষেত্রে যদি আমার ইন্টারভিউতে জিজ্ঞাসা করে, হ্যাঁ, আমাদের যদি রিটার্ন এই জিজ্ঞাসা করে এই যে, অনুযায়ী সাবমিট করা হবে যে প্রিভিয়াস আচ্ছা ইয়ারে যেটা যে রেট ছিল, যে স্ল্যাব ছিল, এই অনুযায়ী আপনারা এই ডিউরিং দ্য ইয়ারে পঁচিশ আপনারা ছাব্বিশে রিটার্ন অ্যাসেসমেন্ট সাবমিট আমরা করবেন। করব। বাট আমার জুলাই থেকে যে সমস্ত এমপ্লয়ি আছে, জুলাই থেকে আমরা কি করব, যে ট্যাক্স ক্যালকুলেশন করব। নতুন যে রেট আছে 3,75,000, তারপরে হলো 4 লাখ, ওইভাবে ক্যালকুলেশনটা জি করে জি ট্যাক্স জি ট্যাক্স আমরা জি, বুঝতে হিসাব করে পেরেছি। ট্যাক্স ডিডাকশন করবো তাদের কাছ থেকে জি, আর কি। এখন সাপাত ভাই আর একটু কোশ্চেন ছিল এটা রিলেটেড, যেমন আসিফ ভাই একটু আগে বলছিলেন যে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কোশ্চেনটা যে, আমরা লাস্টে দিয়ে নেই, আপনি তারপরে বলেন আপনি যেহেতু বলতে জি চাচ্ছেন। সরি ভাই আমি একটু সময় নিচ্ছি, মানে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে মিনিমাম ট্যাক্স কত, তাহলে সেক্ষেত্রে কি আমরা কি এমন ভাবে বলবো যে 2025-26-এর মিনিমাম ট্যাক্স ছিল 5,000, 4,000, 3,000, আর এখনকার মিনিমাম ট্যাক্স নতুন ট্যাক্স এর জন্য হয়তো 1,000 বা এরকম কিছু, একটু কাইন্ডলি যদি আর একটু ডিটেলস বলেন, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, হ্যাঁ, জি, 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 এভাবে বলতে পারেন, সমস্যা নেই। ওকে সাফায়েত ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ কুদ্দুস ভাই। আমরা কোশ্চেন গুলো পরে নিব। আপনি আপনার সেশনটা শেষ করেন, কোশ্চেনের পার্ট থাকবে, হ্যাঁ। কেউ কাইন্ডলি, আপনারা কেউ কোশ্চেন আর এখন না করলে ভালো হয়, কারণ কনসেন্ট্রেট নষ্ট হয়ে যায়, হ্যাঁ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। দেন আমরা নতুন এখানে এই সারচার্জ আছে। সারচার্জ বলতে আমরা কি বুঝি? সারচার্জ মূলত যে ট্যাক্স আসবে, যে করের উপর যে কর দেওয়া হয়, সেটাকে সারচার্জ বলা হয়। মানে আপনার যে ট্যাক্স আসবে, ট্যাক্সের উপরে এক্সট্রা যে কর দেওয়া হয় সেটাকে আমরা সারচার্জ বলি। তো সারচার্জের ক্ষেত্রে আমরা মূলত সবাই সারচার্জ দিতে হবে না। যে সমস্ত এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে, যে মিনিমাম যদি আপনার নিট ওয়েল 4 কোটি টাকা পর্যন্ত থাকে, সেক্ষেত্রে আপনাকে কোনো সারচার্জ দিতে হবে না। আর তার থেকে 10 কোটি টাকা যদি আপনার নিট সম্পত্তি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে 10% আপনাকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে। এছাড়াও আছে, আপনার যদি একের অধিক আপনার মোটর ভেহিকলস থাকে, অথবা 8,000 স্কোয়ার ফিটের কোনো হাউস প্রপার্টি থাকে, সেক্ষেত্রে আপনাকে 10% এক্সট্রা পে করতে হবে। এবং 10 কোটি থেকে 20 কোটি পর্যন্ত 20%, এবং 20 কোটি থেকে 50 কোটি পর্যন্ত 30%, 50 কোটি অ্যাবভ হলে 35% আপনাকে সারচার্জ দিতে হবে। তো সারচার্জটা কিভাবে ক্যালকুলেশন করে যদি বলা হয়, সে ধরেন আপনার ট্যাক্স আসলো 1 লাখ টাকা, 1 লাখ টাকার ট্যাক্স আসছে, ঠিক আছে? তো সেটার উপর যদি এখন আপনার 4 কোটি থেকে 10 কোটির মধ্যে আপনার নিট ওয়েল থাকে, সেক্ষেত্রে আপনাকে সারচার্জ কিভাবে আপনি বের করবেন, কত হবে বলেন? তাহলে সেক্ষেত্রে আপনার সারচার্জ হবে 1 লাখ টাকার উপর 10% ধরলে 10,000 টাকা আসবে। তার মানে 1,10,000 টাকা ফাইনালি আপনাকে ট্যাক্স পে করতে হবে। এটা হলো যে সারচার্জ ক্যালকুলেশনের সিস্টেম। তো এটা একটু দেখে যাবেন যে সারচার্জ বলতে কি বুঝে। নেক্সট আমরা চলে যাব যে এবছরে কোনো আপনার চেঞ্জিং নেই, যে গাড়ির যে সিসির উপর যে অ্যাডভান্স দিতে হয়, এআইটি দিতে হয়। যেমন সে আপ টু আপনার 1500 সিসির উপরে আপনাকে দিতে হবে 25,000 টাকা। 1500 সিসির উপরে, 1500 সিসি থেকে 2,000 সিসি পর্যন্ত আপনাকে 50,000 টাকা ট্যাক্স পে করতে হয়, গাড়ির ট্যাক্স। এবং মোর দেন 2,000 সিসি থেকে 2500 সিসি পর্যন্ত 75,000 টাকা ট্যাক্স দিতে হয়। 75,000 থেকে 3,000 পর্যন্ত আপনাকে ট্যাক্স পে করতে হবে 1.5 লাখ। এবং 3,000 সিসি থেকে 3,500 সিসি পর্যন্ত আপনাকে ট্যাক্স পে করতে হবে 2 লাখ। এবং 3500 সিসির উপরে থাকলে গাড়ি 3,50,000 টাকা ট্যাক্স পে করতে হবে। এই যে আমরা অ্যাডভান্স যে ট্যাক্সটা আমরা পে করব, এই অ্যাডভান্স ট্যাক্সটা আপনি কি করবেন? এই অ্যাডভান্স ট্যাক্সটা, এই গাড়ির এই ট্যাক্সটা আপনি কি করবেন? আপনার যে ট্যাক্স আসবে, ট্যাক্সের সাথে আপনি এক্সাম্পটেড নিতে পারবেন। এটা আমরা সবাই জানি, সেটা ক্যালকুলেশন করে আপনারা এক্সাম্পটেড নিতে পারবেন। দেন এবছর
নেক্সট চেঞ্জিং আসছে আপনার উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন। উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন যেটা আমরা আহ, প্রতি মাসে আগে আমরা পে করতাম, উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নের ধারা কত আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো আপনারা যারা আছেন তারা আপনারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে থাকেন, একটু নোট করে নেবেন। উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন, উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নে এই বছর যে চেঞ্জ আসছে, আগে প্রতি মাসেই কিন্তু উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। তো উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন বলতে আপনি কি বুঝছেন? উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন বলতে আমরা বুঝি যে আমরা অ্যাড সোর্সে যে সমস্ত ট্যাক্স ডিডাকশন করব, সেটা মাস শেষে জমা দিব, এবং ই চালানের মাধ্যমে, এই চালানের মাধ্যমে জমা দিয়ে আমরা সেই রিটার্নটা জমা দিব। এটা আন্ডার সেকশন 177। তো যেটা আমরা গত বছরে আমরা প্রতি মাসে যেটা দিতে হতো, প্রতি মাসে প্রতি মাসেরটা পরবর্তী মাসের 25 তারিখের মধ্যে আমরা জমা দিতে হতো, সেটা এখন কোয়ার্টারলি করে ফেলছে। মানে তার মানে আপনার হলো যে বছরে এখন 4 বার দিবেন, 3 মাস অন্তর অন্তর আপনি দিবেন। সে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের যে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা থাকবে সেটা আপনি 25শে অক্টোবরের মধ্যে আপনি সাবমিট করবেন। দেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাসেরটা সেটা আপনি জমা দিতে পারবেন 25শে জানুয়ারির মধ্যে। এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সেটা জমা দিতে পারবেন আপনি 25শে এপ্রিলের মধ্যে। এবং এপ্রিল, মে, জুন সেটা জমা দিতে পারবেন মানে নেক্সট মান্থের জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত। তার মানে যেটা আগে প্রতি মাসে আমাদের সাবমিট করতে হতো, সেটা এখন আমরা 3 মাস অন্তর অন্তর কোয়ার্টারলি আমরা সাবমিট করব। সেক্ষেত্রে প্রিভিয়াস একটা ল ছিল যে 108-এ, যেটা হলো যে আপনার কোম্পানির এমপ্লয়ীদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতো যে আপনি কোম্পানি এমপ্লয়িরা ট্যাক্স রিটার্ন সাবমিট করছে কিনা, সেক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কপি, সেটার এভিডেন্স আপনি দিয়ে দিবেন। কখন দিবেন? সেটা আপনার যখন এই অক্টোবর, ডিসেম্বর শেষ হবে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যেটা শেষ হবে, শেষ হওয়ার পরবর্তীতে যে 25শে যে এপ্রিল যে জমাটা দিবেন, সেটার সাথে আপনি সেটা আপনি জমা দিয়ে দিবেন আর কি। যে এই আপনার এমপ্লয়ীদের অ্যাকনলেজমেন্ট কপিটা আর কি। এক্ষেত্রে এবছর আপনার ইনভেস্টমেন্ট রিবেটে কিছু চেঞ্জ আসছে। ইনভেস্টমেন্ট রিবেটে সেটা চেঞ্জ হলো যে আমরা জানি যে টোটাল ট্যাক্সেবল ইনকামের 3% অর 10 লাখ, হুইচেভার ইজ লোয়েস্ট, সেটার উপর আমরা এক্সামটা পেতাম, ঠিক আছে। কিন্তু এবছরে দেখা গেছে আমরা যে আন্ডার সেকশন, মানে আপনার ফাইনাল সেটেলমেন্ট যেটা ছিল আগে, এফডিআর এর ইন্টারেস্ট, তারপর হলো যে আপনার যে সঞ্চয়পত্রের সুদ, সেই ইনকামের যে আয়টা, সেই আয়টা বাদ দিয়ে আমরা ট্যাক্সেবল ইনকামটা তৈরি করতাম। কিন্তু এখন এসে ওই ওই ইনকামটাও আপনাকে অ্যাড করে দিয়ে ট্যাক্সেবল ইনকাম বের করে দেন হলো যে আপনি ইনভেস্টমেন্ট রিবেটটা আপনি বের করতে পারবেন, নিতে পারবেন। নেক্সট আপনার চেঞ্জিং, আপনার যে এবছর যে চেঞ্জিংটা আসছে যে অ্যাডসোর্স টার্নওভার ট্যাক্স, টার্নওভার ট্যাক্সে একটা বড় ধরনের চেঞ্জিং আসছে। টার্নওভার ট্যাক্সের উপরে আমরা নর্মালি 0.60% ট্যাক্স মানে ইম্পোজ হতো। যদি কোনো প্রতিষ্ঠানের ট্যাক্স ক্যালকুলেশন করে আমার সেটা নেট লস হয়, সেক্ষেত্রে আমরা কি করব, টার্নওভার ট্যাক্সের উপরে 0.60% ট্যাক্স ছিল মিনিমাম ট্যাক্স। কিন্তু এবছরে এসে মিনিমাম ট্যাক্স আপনার 1% ট্যাক্স করা হয়েছে। 1% ট্যাক্স শুধুমাত্র হলো যে আপনার নর্মালি যে সমস্ত প্রতিষ্ঠানের ইনকাম আছে সেগুলির উপরে, আপনার যেমন গার্মেন্টস স্টেট প্লাস আদার স্টেট, সেগুলির উপরে 0.60 পরিবর্তে 1% মিনিমাম ট্যাক্স করা হয়েছে। এছাড়া আপনার মোবাইল অপারেটরের ক্ষেত্রে রিডিউস করা হয়েছে। আগে ছিল আপনার টার্নওভারের উপরে 2% ধরা হইতো, 2%-এর জায়গায় এখন 1.5% করা হয়েছে টার্নওভার ট্যাক্স। আর আদার সেক্টর গুলো আপনার যেটা আমি বলে ফেলছি অলরেডি, যে সেটা ইনক্রিজ করছে 0.60 জায়গায়, সেটা ইনক্রিজ করে 1% করা হয়েছে ট্যাক্স এবছরে। এছাড়া অন্য অন্য গুলো মোটামুটি ঠিক আছে।
তো টার্ন ওভার ট্যাক্সে আপনার এক কথায় যে টার্ন ওভার ট্যাক্সে মিনিমাম ট্যাক্স কত, মিনিমাম ট্যাক্স তাহলে 60% জায়গায় 1% হবে। সাফেদ ভাই কোন স্লাইডে যাব, জি, বা আপনি বললে আমি ওই স্লাইড আপনি আলোচনা করেন, আমি তার ওই স্লাইডে চলে যাব, সমস্যা নেই, আপনি আপনার মতো করে আলোচনা করতে থাকেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ট্যাক্স পার কুইজিট আন্ডার সেকশন 55, ট্যাক্স পার কুইজিটে এবছর একটা চেঞ্জ আসছে। আমরা ট্যাক্স পার কুইজিট তো আমরা জানি সবাই। ট্যাক্স পার কুইজিট বলতে আপনাকে আমরা যেটা বুঝি যে এমপ্লয়ীদের ক্ষেত্রে যে এমপ্লয়িরা তাদের স্যালারি ছাড়াও যে সমস্ত বেনিফিট গুলো গ্রহণ করে থাকে সেটাকে আমরা পার পিরিয়ড বলি। যেমন গাড়ি গাড়ির গাড়ি বুক করে থাকে, গাড়ি ফ্যাসিলিটি বুক করে থাকে, তারপরে আপনার রেন্ট, অনেকে বাড়ি ভাড়া দিয়ে বাড়ি ভাড়া সেটা কোম্পানি থেকে দিয়ে করে আলাদা। তো এখানে কিন্তু আগে পার পিরিয়ডের পরিমাণ ছিল 10 লক্ষ টাকা, সেটা এবছর বৃদ্ধি করে অনুমোদিত করা হয়েছে পার কুইজিট 20 লক্ষ টাকা। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে পার কুইজিটের লিমিট কত। পার কুইজিটের লিমিট 20 লক্ষ টাকা করা হয়েছে, হ্যাঁ? যেটা গত বছর ছিল আপনার 10 লক্ষ টাকা। তাছাড়া ধারা 67-এর 13 সাবসেকশনে বলা হয়েছে আগে মাত্র আপনার গিফট হিসাবে, গিফট বা ডোনেশন স্বামী স্ত্রী দেওয়া যেত এবং ছেলে মেয়েদেরকে ডোনেশন হিসেবে দেওয়া যেত। এ বছরের নতুন ক্লজে নতুন অ্যাড করা হয়েছে, আপনি চাইলে ভাই বোনকেও গিফট হিসাবে দিতে পারবেন অথবা ডোনেশন হিসাবে দেখাতে পারবেন। তাছাড়া এটা একটা লোন হিসাবেও দেখানো যাবে যে আপনি আপনার ভাইয়ের কাছ থেকে, আপনার বোনের কাছ থেকে আপনি লোন রিসিভ করছেন, সেক্ষেত্রে কিন্তু দুজনের পাইলেই কিন্তু এই লোনটা শু করতে হবে। আপনার বোন বা ভাই যদি আপনাকে লোন দিয়ে থাকে, লোন টু হিসাবে দিয়ে থাকবে, লোন টু দেখাবে যে অ্যাসেট পাশে দেখাবে যে 10 লাখ টাকা আপনাকে লোন দিয়েছে, 10 লাখ টাকা থাকবে। আর আপনার ফাইলে রিসিভ ফ্রম হিসাবে লাইবিলিটিস পাশে ওই সমপরিমাণ টাকা আপনাকে লোন রিসিভ হিসাবে আপনাকে দেখাতে হবে। এবং এটা চাইলে আপনি গিফট হিসাবেও দেখাতে পারেন, গিফট হিসাবে দেখলে আর ব্যাক করার কোনো অপশন নাই, এটা গিফট হিসাবে দেখায় দিবে। আর লোন হিসাবে দেখালে অবশ্যই সেটা ব্যাংকিং চ্যানেলে হবে এবং সেটা একজনে রিসিভ দেখাবে আর একজনে আপনার লাইবিলিটিস হিসাবে শু করতে হবে। আইটি ফর্ম, আইটি আইটি 10 দিতে দেখাতে হবে। Then আপনারা যারা কিছু ট্যাক্স ক্লাস করতেছেন তারা চেঞ্জ যদি একটু খাতা কলম গুলো একটু নিতেন, তাহলে ওই যে ভাইয়া কিছু দেখা যাচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালস থেকে আপনাদেরকে আরো যেন আরেকটু বেশি ডেভেলপ করতে পারেন, বিভিন্ন ম্যাটেরিয়ালস থেকে ইনফরমেশন দিচ্ছে যেগুলো এই স্লাইডে হয়তো বা অনেক সময় পাবেন না। তো আপনারা একটু কাইন্ডলি যদি খাতা কলম নিয়ে আপনারা একটু নোট ডাউন করে নেন, তাহলে আপনাদের জন্য মনে হয় ভালো হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। জি সাফেদ ভাই। আপনার এবছরে আপনার যদি ভাড়া আন্ডার সেকশন 109, 109 আমরা মোটামুটি রেন্টালি রেন্ট রেন্ট অফিস রেন্ট বা ফ্যাক্টরি রেন্ট আমরা দিয়ে থাকি, সেটা ধারা 109 আছে। সেটার কিন্তু রেট চেঞ্জ হয়েছে। সেই রেটটা হয়েছে, আগে ছিল আমরা অফিস রেন্টের উপরে 5% ট্যাক্স ডিডাকশন করতে হতো, এবছর থেকে ট্যাক্স ডিডাকশন করতে হবে আপনাকে 10%। তার মানে আপনার এখানে 5% পরিবর্তে 10% করা হয়েছে। এটা অফিস রেন্টের উপরে, অফিস রেন্টের উপরে টিডিএস হবে 10%, যেটা প্রিভিয়াসে 5% ছিল। সুতরাং এটা কোশ্চেন করতে পারে যে অফিস রেন্টের উপরে ট্যাক্স কত, 10%।
তারপরে হলো যে 89 এবং 90 ধারায় কিছু চেঞ্জ আসছে, যেমন ইন্টার ইন্টারনেট বিল। ইন্টারনেট বিলের উপরে আপনি আগে টিডিএস ডিডাকশন করতেন 10%, সেটা এখন কমে হয়েছে 5%। এখন থেকে ফ্যাক্টরি ইন্টারনেট বিলের উপরে আপনার ট্যাক্স ডিডাকশন করতে হবে আপনাকে 5%। আগে যেটা ছিল 10%। যদি জিজ্ঞেস করে যে আপনার ইন্টারনেট সার্ভিসের উপরে ট্যাক্স কত, রেট কত, তাহলে আপনাকে 5% এখানে বলতে হবে, 5% করা হবে। এছাড়া হলো যে আপনার ওই যে কনভেনশন সেন্টার, কনফারেন্স সেন্টার যেগুলি ভাড়া আর কি, এগুলিও কিন্তু আপনার ওই রেন্টের ভিতরেই পড়ে। সেগুলিও আপনার কিন্তু ট্যাক্স পার্সেন্ট 10% হিসাব ট্যাক্স হিসাবে দেখাতে হবে, 10% ট্যাক্স ডিডাকশন করতে হবে। আর একটা আসছে যে অডিট ফি। অডিট ফির উপরে আগে কিন্তু আমরা 10% কনসালটেন্সি ফি, সেটার উপরে কিন্তু আমরা 10% ট্যাক্স ডিডাকশন করতাম। সেটা কিন্তু এই বছর এসে 15% হয়ে গেছে। 15% এখন থেকে করতে হবে। অ্যাকচুয়ালি আমি এটা স্লাইডটা দেখাতে পারতেছি না মনিটরে, আমি এটা দিয়ে দিব, এটা সুন্দরভাবে করানো আছে, এটা শো করতে পারতেছি না এখন, কারণ এটা স্টেপ বাই স্টেপ দেখানো যাচ্ছে না। এখন দেখুন, আমি কিছু বেসিক টেকনিক নিয়ে আপনাদেরকে ডিসকাশন করব। বেসিক কিছু টেকনিক আছে যেটা হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই এখনো হয়তো মনে নাই, বললে মনে হবে। আমরা যে পার্সোনাল যে ট্যাক্স রিটার্নটা সাবমিট করি, সেটা কোন সেকশনে আমরা রিটার্নটা সাবমিট করে থাকি? পার্সোনাল ট্যাক্স রিটার্ন আমরা সাবমিট করি, সেটা ধারা 180, যে 180 ধারায় আমরা রিটার্নটা সাবমিট করে থাকি, পার্সোনাল রিটার্ন। সেখানে কিন্তু আবার আপনার কোন ফর্মে আমরা ফিল আপ করি, ফর্মটা কি? তো ফর্ম ইনকাম ট্যাক্স অ্যাক্ট আইটি ইলেভেন আইটিপি 10 ঘ। 11 ঘ ফর্ম, ঠিক আছে। টোটাল রিটার্নের ফর্মটা হলো যে 11 ঘ। এটা মুছে দেন ইয়ে 11 ঘ। তারপরে এখানে বলে যদি বলি যে আইটি 10 বি, আইটি 10 বিতে কি থাকে? এখন আইটি 10 বিতে কি থাকে সেটা আপনাকে বলতে হবে। যে আইটি 10 বিতে থাকে মূলত নিট সম্পদ। ওয়েলথ থাকে। হ্যাঁ, নিট ওয়েলথ জি জি। থাকে। সেই নিট ওয়েলথে আপনি কি দেখাবেন? আপনার টোটাল আয় এবং সরি টোটাল সম্পত্তি, আপনার মোট সম্পত্তি এবং লাইবিলিটিসটা আপনাকে আইটি 10 বিতে শো করতে হবে, আইটি 10 বিতে। আর যদি আইটি 10 ডাবল বিবি, সেটাতে আমরা কি দেখা, সেটাতে মূলত আপনার অ্যানুয়াল যে পারিবারিক খরচ আছে, টোটাল খরচটা আমরা আইটি 10 ডাবল বিতে আমরা শো করি। আর 10 বিতে শুধু নিট ওয়েলথটা আমরা সম্পদ দেখাই। তো নিট ওয়েলথ বলতে কি বুঝি? নিট ওয়েলথ আপনি কিভাবে নিট ওয়েলথ পাবেন? যে আমার টোটাল যে সম্পত্তি থাকবে সেটা থেকে আমার লাইবিলিটিস থাকলে সেটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই আমার নিট ওয়েলথ। আহ, আমরা আমরা জানি, আমরা যখন রিটার্ন সাবমিট করি সেক্ষেত্রে যে অনেক সময় অনেক ফরেন এমপ্লয়ি থাকে। দেখা গেছে আমার ইয়ার ইয়ার এন্ডিং শেষ না হতেই আমার জুন ক্লোজিং, এখন আমার এমপ্লয়ি আপনার ধরেন সেপ্টেম্বর মাসে চলে যাচ্ছে দেশ থেকে। তো দেশ থেকে চলে গেলে তো তাকে আর এভাবে যাওয়া যায় না, আর ট্যাক্স ক্লিয়ারেন্স করে কিন্তু তাকে যেতে হয়। তো সেই জন্য কিন্তু আরেকটা রিটার্ন সাবমিট করা লাগে। তো সেই রিটার্নটা কোন ধারা সাবমিট করা লাগে? যদি বলে যে একজন রিটার্ন, সে একজন ফরেন এমপ্লয়ি, সে বাংলাদেশ থেকে চলে যাবে, তো এখন তো তার ট্যাক্স ক্লিয়ারেন্স করে যেতে হবে। তো সেই ট্যাক্স ক্লিয়ারেন্সটা আপনার কোন ধারাতে আপনার রিটার্ন সাবমিট করবেন? ওই যে সে সেপ্টেম্বর মাসে চলে যাচ্ছে, সেটাকে আপনি কত ধারায় আপনি রিটার্ন সাবমিট করবেন? সেটা হবে আমার রিটার্নের সাবমিট করবে আন্ডার সেকশন 193-তে। 193-তে সেই রিটার্নটা সাবমিট করবে। সে যে 3 মাস ছিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের ট্যাক্স ক্লিয়ার করে সে 193-তে রিটার্ন সাবমিট করলে ক্লিয়ারেন্স পেয়ে যাবে, এবং সেটা দেখে সে বাংলাদেশ থেকে যেতে পারবে, ট্যাক্স ত্যাগ করতে পারবে। হ্যালো জি। স্যার, শোনা যাচ্ছে না কিছু? জি, হ্যালো, শোনা যাচ্ছে? জি জি স্যার, আমরা শোনা তো শুনতে যাচ্ছে, পাচ্ছি, আমরা তো কথা শুনতে শোনা পাচ্ছি স্যার। যাচ্ছে, শোনা যাচ্ছে, জি জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা শোনা সবাই যাচ্ছে, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আমরা সবাই শুনতে আমরা পাচ্ছি। শুনতে পাচ্ছি। ওকে। স্যার ফরেনের এখন যদি ফরেন বলা হয় যে এমপ্লয়িদের আবার আপনার যে সাধারণত
যে আমরা যে ট্যাক্সটা থাকে, যে ট্যাক্স লাইবিলিটিস থাকে, যে বছর শেষে আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করি, কোন একজন ট্যাক্স পেয়ারের ধরুন ট্যাক্স আসছে 2 লাখ টাকা ট্যাক্স, সেক্ষেত্রে সে অলরেডি কিন্তু 1.5 লাখ টাকা ট্যাক্স অ্যাডসোর্স ডিডাকশন করে নিছে। তাহলে যে আর 50,000 টাকার ট্যাক্স তাকে পে করতে হবে, সেটা কোন ধারাতে পে করতে হবে? সেই ধারাটা কি, এই মানে আপনার রিটার্নের সাথে যে ট্যাক্স রিটার্নটা সাবমিট করবেন, সেই কোন ধারাতে আপনাকে যে বাকি টাকার ট্যাক্স পে করতে হবে, সেটা আন্ডার সেকশন 173। 173-তে আমাদের সেই ট্যাক্সটা পে করতে হবে। এখন ইনভেস্টমেন্ট রিবেট ধারা কত? তো ইনভেস্টমেন্ট রিবেট ধারা হলো আন্ডার সেকশন 78। এটা বলা আছে, হ্যাঁ, ইনভেস্টমেন্ট রিবেটটা আমরা কোন ধারাতে নিব? 78-এ নিব। এখন আমি বেসিক কিছু আরো কিছু আপনাকে নলেজ শেয়ার করতেছি। এগুলি সবই আমার একটা শিট আছে, এই মুহূর্তে মনিটরটা করতে পারতেছি না। আমাদের এই যে আসিফ ইকবাল ভাই, ওনাকে আমি দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে শর্ট কালেকশন করে নিতে পারবেন। ল আছে যে আপনার অ্যাডভান্স ট্যাক্স যে 6 লাখ টাকা, যদি আপনার কোনো বছরে কোনো এমপ্লয়ির যদি 6 লাখ টাকার উপর ট্যাক্স আসে, তাকে কিন্তু আপনার কোয়ার্টারলি ট্যাক্স পে করে দিতে হবে, অ্যাডভান্স ট্যাক্স সেটা পে করতে হয়। হ্যাঁ, যদি বলা হয় যে কত লাখ টাকার উপরে একজন করদাতার ট্যাক্স আসলে সেটা 3 মাস অন্তর অন্তর বা কোয়ার্টারলি ট্যাক্স পে করতে হয়, সেখানে বলতে হবে যে 6 লাখ টাকা। যদি 6 লাখ টাকার উপরে কোনো এমপ্লয়ির বা কোনো ট্যাক্স পেয়ার আয়কর দাতার যদি ট্যাক্স আসে, সেক্ষেত্রে তাকে আগেই, মানে আপনার বছর শেষে দিবেন এরকম না, আপনাকে 3 মাস অন্তর অন্তর একটা, ধরুন সে আপনার ট্যাক্স আসছে ধরুন 12 লাখ টাকা, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে জানেন যে 12 লাখ টাকা আসবে, সেক্ষেত্রে আপনাকে আগেই 3 লাখ টাকা 3 লাখ টাকা কোয়ার্টারলি করে আপনাকে পে করতে হবে অ্যাজ পার ল অনুযায়ী। এখন দেখুন, আমরা আমাদের যে রেন্টাল ইনকাম আছে, রেন্ট ইনকাম, আমরা তো শুধু আয়ের তো 7টি খাত, আমরা শুধু একটা খাত নিয়েই ডিসকাশন করি সবাই, অন্য খাতগুলো বেশি একটা আমরা আলোচনা করি না বা দেখি না। সে আপনার রেন্ট ইনকাম আছে, আপনার বাসা ভাড়া বাবদ আপনার আয় পান। এই ভাষা ভাড়া বাবদ যে আয় পান, সেক্ষেত্রে আমরা যে রিপেয়ার এন্ড মেনটেনেন্স বাবদ আপনার একটা কত পার্সেন্ট বাদ যাবে, যদি আপনি সেক্ষেত্রে যদি ধরেন রিপেয়ার এন্ড মেনটেন আপনার যে টোটাল ইনকাম থাকবে, সেক্ষেত্রে 25% আপনার রিপেয়ার এন্ড মেনটেনেন্স হিসাবে বাদ যাবে, যদি সেটা নন রেসিডেন্সিয়াল হয়। রেসিডেন্সিয়াল হলে আপনার রিপেয়ার মেনটেন্স বাবদ ইনকাম থেকে 25% বাদ যাবে। আর যদি আপনি যদি কোনো কমার্শিয়াল স্পেস হিসেবে ভাড়া দেন কারো কাছে, সেক্ষেত্রে রেটটা হবে কত, 30% হবে। তো সেটা আপনাকে বলতে পারে যে অফিস আপনার রেন্টাল ইনকামের উপরে কত পার্সেন্ট রিপেয়ার এন্ড মেনটেন্স পারপাস বাদ যাবে। তখন সেটা বলতে হবে যে স্যার, রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 25%, আর যদি কমার্শিয়াল এরিয়াতে কমার্শিয়াল ভাবে ভাড়া দেন, সেক্ষেত্রে 30% বাদ যাবে। সেটার জন্য কিন্তু কোন রকম আপনাকে এই যে 30% খরচ হলো না 25% রিপেয়ার এন্ড মেনটেন্স পারপাস খরচ হলো, সেটার জন্য কিন্তু কোনো আর কোনো কোশ্চেন অ্যারাইজ হবে না। ঠিক আছে, এই রেটটা আপনারা মনে রাখবেন যে যখনই রেন্টাল ইনকাম আপনি ক্যালকুলেশন করবেন, সেক্ষেত্রে কিন্তু 25% রেসিডেন্সিয়াল হলে, আর কমার্শিয়ালের ক্ষেত্রে 30% আপনাকে বাদ দিতে হবে। আপনার আমরা যে রিটার্ন সাবমিট করি, রিটার্ন সাবমিট করলেই কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না। হ্যাঁ, রিটার্ন সাবমিট করার পরও কিন্তু পরবর্তী আরো কিছু ধাপ থাকে, সেগুলি কিন্তু আপনারা প্র্যাকটিস যখন করবেন, সেগুলি আস্তে আস্তে জানতে পারবেন। তবে ওখানে কমিশনার স্যারেরা বসে, তো অনেক আপনার ভাইবার তো অবশ্যই একজন কমিশনার থাকবে, একজন রেঞ্জ এডিশনাল কমিশনার থাকবে, ডিসিটি থাকবে, আরো 2জন থাকবে, মিনিমাম 4 5জন 6জন 4 5জন থাকবে কমিশনার মাস্ট। সেই ক্ষেত্রে যদি বলা হয় সে আপনি একটা রিটার্ন সাবমিট করছেন, রিটার্নটা ফিল আপ করে রিটার্ন সাবমিট করছেন, কিন্তু ডিসিটি, ডিসিটি মানে তো জানেন সবাই যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, এটা কিন্তু একটা আপনাকে জিজ্ঞেস করতে হবে যে ডিসিটির ইয়ে কি, ফুল মিনিং কি, যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। ডিসিটি ধরেন আপনি যে ট্যাক্স পে করছেন, রিটার্ন সাবমিট করছেন, ডিসিটি সেটা এগ্রি করলো না, সেক্ষেত্রে আপনার কি হলো, যে আপনাকে একটা ডিমান্ড নোটিশ দিয়ে দিল। হ্যাঁ, যে আন্ডার সেকশন যে 214 ধারায় একটা ডিমান্ড নোটিশ দিলে, তাহলে ডিমান্ড নোটিশ দিলে আপনি কি এই ডিমান্ডটা মেনে নিবেন, না আপনি মানবেন না? আপনি এই ডিমান্ড নোটিশের এগেনস্টে আপনি কি করবেন, যে আপনাকে আপিল করতে হবে। তাহলে এখানে কি করতে পারবেন, আপনার আপিল করার সুযোগ আছে। তো আপিল কিভাবে করবেন, আপিলের জন্য ফি কত টাকা, যদি আপনার আপিল ফি যদি জিজ্ঞেস করে যে আপিল ফি কত টাকা, তাহলে আপিল ফি আমার কাছে 200 টাকা।
আপিল ফি 200 টাকা। আপনি আপিল করতে হবে আন্ডার সেকশন 287 ধারা। এখানে সেকশন কত, যে আপনি যে আপিল করবেন, যে ডিসিটির রায়ের এগেনস্টে আপনি আপিল করবেন, সেই আপিলের ধারা কত। তাহলে এখানে আপিলের ধারা হলো যে 287, হ্যাঁ 287 ধারা আপনি আপিল করতে পারবেন, 200 টাকা আপিল ফি জমা দিয়ে হ্যারিং দিতে পারবেন। দেন আপিল করার পরে, আপিলেও দেখা গেছে আপনি হেরে গেলেন, আপিলে আপনি হেরে গেলেন, হয়তো 2 লাখ টাকা আপনার ট্যাক্স, 2 লাখ টাকা আপনাকে ট্যাক্স ইম্পোজ ডিমান্ড নোটিশ করছিল, হয়তো আপনি এখানে উনি আপনার হেয়ারিং এ সন্তুষ্ট হয়ে আপনার 1 লাখ টাকা আপনাকে রিমুভ করে দিল, আরো 1 লাখ টাকা আপনার দেখা গেছে আবার ডিসিটি এসে আবার আপনাকে এটা ডিমান্ড দিতে বললো যে আরো 1 লাখ টাকা জরিমানা দেন। তখন আপিল করার পরে কিন্তু আপনাকে ট্রাইব্যুনাল করতে হবে। আপনি আপিল করার পর কি করা যায়, ট্রাইব্যুনাল করা যায়। তো ট্রাইব্যুনাল করা যায়, ট্রাইব্যুনাল ফি কত, যদি জিজ্ঞাসা করে যে আপনি ট্রাইব্যুনাল করবেন, ট্রাইব্যুনাল ফি কত টাকা, এক হাজার ট্রাইব্যুনাল ফি 1,000 টাকা, রাইট। ট্রাইব্যুনাল ফি 1,000 টাকা। কিন্তু এই যে ট্রাইব্যুনালে যাবেন আপনি, ট্রাইব্যুনালে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডিমান্ড নোট হয়েছে, যে ডিমান্ডটা দাবি করছে, যে সে 1 লাখ টাকা ডিমান্ড করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডিমান্ডের 1 লাখ টাকার উপর আপনার 10% ট্যাক্স টেন পে করে পার্সেন্ট আপনাকে ট্রাইব্যুনাল, হ্যাঁ 10% ট্যাক্স পে করে ট্রাইব্যুনাল করতে হবে। সেই 1 লাখ টাকার উপরে আপনার 10,000 টাকা আছে, 10%, এই 10,000 টাকা আগে আপনার ট্যাক্স পে করতে হবে। দেন এটা ট্রাইব্যুনালের যে ডকুমেন্টস আছে, যে সাপোর্টিং ডকুমেন্টস থাকবে, সেটার সাথে কিন্তু আপনার ইনক্লুড করে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। উইদাউট এই 10% ট্যাক্স ছাড়া কিন্তু আপনার ট্রাইব্যুনালে এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে ট্রাইব্যুনালের কত ধারায় ট্রাইব্যুনাল করবেন আপনি, আন্ডার সেকশন 291 ধারা, 291 ধারায় আপনাকে ট্রাইব্যুনাল করতে হবে, ট্রাইব্যুনাল করবেন। ট্রাইব্যুনালও যদি আপনি হেরে যান, তখন আপনি কি করবেন। তো নর্মালি আমাদের ইনকাম ট্যাক্স লয়ার যারা আছে, আমরা ট্রাইব্যুনাল পর্যন্ত যেতে পারি, তারপরে কিন্তু আমরা আর দিতে পারি না, আমাদের আর এখতিয়ার নাই। সেক্ষেত্রে আমাদের হাইকোর্ট করতে পারবো, হাইকোর্ট করতে পারবে, সেখানে হাইকোর্টের লয়ার ধরে করতে হবে। তো হাইকোর্ট করতে হলে আপনাকে সেখানে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে। তো নর্মালি হাইকোর্ট করতে গেলে, যদি বলেন যে হাইকোর্টে গেলেন, সে কোন একজন জিজ্ঞাসা করলো, তাহলে হাইকোর্টের ক্ষেত্রে আপনার কিন্তু 25% ট্যাক্স পে করতে হবে। যে ট্যাক্সটা অলরেডি পে করছেন, যে ডিমান্ড ট্রাইব্যুনালের পরে যে আপনার যে আবার যে রিভাইজ অ্যাসেসমেন্টটা হবে ট্রাইব্যুনালে করার পরে, রিভাইজ অ্যাসেসমেন্টের উপরে যদি সেই ডিমান্ডটা 10 লাখ টাকার নিচে থাকে, সেখানে আপনি ওই যে আগে যে 10% যে ট্রাইব্যুনালে দিয়েছেন, এখন পরবর্তীতে 15% দিলেই হয়ে যাবে। কিন্তু যদি এটা এক্সিট করে, যে 10 লাখ টাকা এক্সিট করে, সেক্ষেত্রে আপনাকে 25% যে ডিমান্ড হবে, 25% টাকা ট্যাক্স জমা দিয়ে আপনাকে হাইকোর্ট করতে হবে। তো আমরা কি পেলাম, সরকার আপনি আপিল করবেন, আপিলে 200 টাকা দিয়ে আপিল করতে পারবেন 287 ধারায়। আর ট্রাইব্যুনাল করবেন, দেন ট্রাইব্যুনাল করতে হলে 291 ধারায় আপনাকে ট্রাইব্যুনাল করতে হবে, সেক্ষেত্রে আপনাকে 10% ট্যাক্স জমা দিতে হবে। আর হাইকোর্ট করতে গেলে সেখানে আপনার, যদি আমার ডিমান্ড 10 লাখ টাকা এক্সিট করে, সেক্ষেত্রে 25% টাকা জমা দিয়ে আপনি হাইকোর্টে নিয়ে এটা স্টে অর্ডার করে রাখতে পারেন, হাইকোর্টে নিয়ে থেকে রাখতে পারেন। আর ডিসিটি যেটা আমি অলরেডি বলছি, ডিসিটি যে ডিমান্ড নোট ইস্যু করবেন, সেটা হলো আন্ডার সেকশন আচ্ছা, 200। 10 লাখ টাকার নিচে হলে কি হবে? 10 লাখ টাকার নিচে হলে সেক্ষেত্রে আপনার 15% জমা দিলেই হবে। মানে আপনি তো ওই ট্রাইব্যুনালে যে 10% দিচ্ছেন, সেখানে 10% অলরেডি দিচ্ছেন। আর 10 লাখ টাকার নিচে হলে পরবর্তীতে হাইকোর্ট করতে গেলে 15% দিলে আপনার সেটা অ্যাকসেপ্ট করে নিবে। থ্যাংক ইউ। আরজেসি, আরজেসির মিনিং কি জানেন? রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানি। রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানি ফার্ম, হ্যাঁ কোম্পানি, হ্যাঁ। ফার্ম। তো এটাতে যদি আমরা আরজেসিতে আমরা করি, আরজেসিতে যে শেয়ার শেয়ার ট্রান্সফার হয়, কোন একজন মালিক আছে, ডিরেক্টর আছে, যদি তারা নতুন করে কোনো মালিকানা গ্রহণ করতে চায় অথবা কাউকে তার শেয়ার ট্রান্সফার করবে, সেটা কোন ফর্মের মাধ্যমে করবে, সেটা কি জানেন? ফর্ম 10। না, ফর্ম 10, শিডিউল 10, শিডিউল 12 থাকে, কিন্তু শেয়ার ট্রান্সফারের জন্য ফর্ম 117 ফলো করতে হবে। হ্যাঁ, 117 এর মাধ্যমে আপনার শেয়ার ট্রান্সফার করতে পারবেন। বিডা, বিডার মিনিং কি জানেন? বিডা, বিডা হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। ডেভেলপমেন্ট
হ্যাঁ, বিডা হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। তো এরা কি কাজ করে, এদের কাজ কি? এখন সেই ক্ষেত্রে দেখেন, আমরা যখন কোনো এফডিআই। ফরেন এমপ্লয়ি, ধরেন কোনো ফরেনার বাংলাদেশে যদি আসে, সেই ক্ষেত্রে তাদেরকে যদি আমরা কোনো কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট দেই, সেখানে কয়েকটা প্রসিডিউর আছে, তার মধ্যে কিন্তু আপনাকে বিডা থেকে ফাইনালি কিন্তু ওয়ার্ক পারমিটটা আনতে হয়। বিডাতে কিন্তু ওয়ার্ক পারমিটটা আনতে হয়, এবং ওয়ার্ক পারমিটে কিন্তু আপনাকে স্যালারি কিন্তু লেখা থাকে, যে সে বেসিক স্যালারি কত পাবে, গ্রস স্যালারি কত থাকবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। ঠিক আছে? সো বিডাতে ওয়ার্ক পারমিট, যে ফরেন এমপ্লয়ীদের ক্ষেত্রে যে ওয়ার্ক পারমিট নিতে হলে কোন অথরিটির কাছে যেতে হবে, তাহলে এটা একটা কোশ্চেন করতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। সাফায়েত ভাই, আমরা আসি। হ্যাঁ আমি অনেক এসএমএস পাচ্ছি, তো আপনার ক্লাসগুলো খুবই প্র্যাকটিক্যাল হচ্ছে, সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে এই নলেজ গুলো আসলে বইয়ে অনেক সময় গ্যাদার করা যায় না। তো খুবই প্র্যাকটিক্যাল হচ্ছে, এবং খুবই এই টপিকস এর সাথে খুবই অ্যালোকেশন, যেমন ট্রাইব্যুনাল ফি কত, হাইকোর্টে কত পার্সেন্ট জমা দিতে হয়, এগুলো কিন্তু ভাইবার সাথে খুবই রিলেটেড। তো এগুলো অনেক সময় বইয়ে ওইভাবে সুন্দর করে গুছানো থাকে না। আপনি খুব গুছিয়ে আমাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছেন, তো আপনাকে অনেকে থ্যাংক ইউ দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ক্যারি ওকে, অন। ধন্যবাদ। জি, আমরা কিন্তু মানে আপনি লাস্ট একটা, যেহেতু ওদের ভাইবা অলরেডি ওনাদের ভাইবার কিন্তু ডেট দিয়ে দিচ্ছে, আমরা ওনাদের কাছ থেকে কিছু কোশ্চেন আমরা নিতে পারি, বা কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা, এটা একটা লাস্টের দিকে আপনি একটা ইয়ে রাখেন, যে আমরা তাদের সাথে আমরা এটা একটা ডিসকাশনটা করবো আর কি। এখন দেখেন, যদি আমরা বলি যে শেয়ার মার্কেটের ইনকাম কি এক্সাম্পটেড কিনা, শেয়ার মার্কেট থেকে ইনকাম 50 লাখ পর্যন্ত। জানেন কি কেউ? 50 লাখ পর্যন্ত এক্সামটেড। মার্কেট থেকে কিন্তু, শেয়ার মার্কেটে কিন্তু আপনার ক্যাপিটাল গেইন থাকে। তো ক্যাপিটাল গেইন ক্যাপিটাল কিন্তু ইনকাম আমরা সম্পূর্ণরূপে এটা এক্সাম্পটেড। সম্পূর্ণরূপে আমরা, এক্সামটেড। কেউ 5 কোটি টাকা আর্ন করলে ইন এ ইয়ার, সেটা কি এক্সামটেড? জি জি, তো 50 বলছি লাখ যদি করতে। কেউ 5 কোটি টাকা ইনকাম 50 লাখ করে, সেটা টাকা, কি এক্সামটেড? 50 লাখ টাকা এক্সিট করলে তারপরে নর্মাল স্ল্যাবের উপরে আমাদের এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, আমাদের ইয়েটা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আহ, যদি বলা হয় যে আপনার গার্মেন্টস ট্রেডের কথাগুলো একটু ক্ষেত্রে ভাঙা ভাঙা নর্মালি আসছে, কোম্পানি, আবার যদি একটু রিপিট করতেন স্যার। প্লিজ সবাই মিউট করেন, আমি বলতেছি, আপনাদেরকে সময় দেওয়া হবে, আপনারা কোশ্চেন করে, আমরা এক এক করে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। কোম্পানির ক্ষেত্রে কোম্পানি ইনকামের উপর যদি বলা হয় যে গার্মেন্টস ট্রেড, কোন একটা এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস প্রতিষ্ঠানের নিট প্রফিট বা নিট লাভের উপর আপনার কত পার্সেন্ট ট্যাক্স হবে? 10% হলো গ্রিন ফ্যাক্টরি, আর 12%। নর্মালি নর্মালি হবে আপনার 12% 12%। হবে, 12% ট্যাক্স ইম্পোজ হবে। বাট কারো যদি গ্রিন ফ্যাক্টরি লাইসেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে টেন আমরা পার্সেন্ট 10% টেন হিসাবে পার্সেন্ট ধরবো, 10% আসবে, 10% আসবে। এবছর কিন্তু একটা আপনার আরেকটা এখানে অপরচুনিটি দেওয়া আছে, যে মিনিমাম ট্যাক্স 163 ধারা, আন্ডার সেকশন 163 ধারাতে কিন্তু বলা আছে মিনিমাম ট্যাক্স, যেটা আমরা ডিউরিং দ্য ইয়ারেই আমরা সেটা মানে আপনার মানে আগে আপনার অ্যাডজাস্ট করতে হতো, সেটা চাইলে আপনি ক্যারি ফরওয়ার্ড করে নিতে পারবেন 163-তে। মানে ধরেন গার্মেন্টস ট্রেডে কিন্তু এক্সপোর্টের উপরে 1% ট্যাক্স ডিডাকশন করে অ্যাড সোর্সে। অ্যাড সোর্সে ধরেন সে আপনার 2 কোটি টাকা আপনার অ্যাড সোর্সে ট্যাক্স ডিডাকশন করছে, কিন্তু আপনার যে প্রফিট হয়েছে, সে প্রফিটের উপরে দেখা গেছে আপনার 1.5 কোটি টাকা ট্যাক্স আসছে। তাহলে এই যে 50 লাখ টাকা কিন্তু আপনার সারপ্লাস আছে, এই 50 লাখ টাকা আপনি কি করবেন? এই 50 টাকা আমার অ্যাক্সেস দিছে, তাহলে কি আপনি চাইলে এটা ক্লেম করতে পারবেন না, কিন্তু এটা চাইলে নেক্সট ইয়ারের মানে পরবর্তী বছরের আপনার যে ইনকাম আছে, যে প্রফিট হবে, সেটার সাথে আপনি এটা অ্যাডজাস্টিং করে দিতে পারবেন। এই 50 লাখ টাকা আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো, এই তো? জি জি, রাইট। যে ওটা যে আমার যে ট্যাক্সটা এক্সট্রা ট্যাক্স থাকবে, সেটা আমরা পরবর্তী বছরে এটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো।
আর অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কত পার্সেন্ট বলতে পারবেন? 27.5। হ্যাঁ, নর্মালি হলো যে 27.5%। আর যদি আপনার ইয়ে হলো যে 25.5%। আর মোবাইল মানে আপনার শুধু হলো যে সিগারেট কোম্পানির ক্ষেত্রে সেক্ষেত্রে 45। 45%। স্যার কথা শোনা হচ্ছে না। জি, এখন শোনা যাচ্ছে? জি জি, শুনতে জি পাচ্ছি জি সাফায়েত শোনা ভাই। হচ্ছে। কোম্পানি নতুন করে আহ, আপনারা এর মধ্যে আপনাদের এমন কেউ আছে যারা আপনারা ইয়ে পান নাই, এডমিট কার্ড শুনতে পাচ্ছি না সাফায়েত ভাই, আপনাদের? জি, শুনতে পাচ্ছি না আপনাকে। ইলেকট্রিসিটি, গ্যাস বিলের উপরে একটা চেঞ্জিং আসছে। গ্যাস বিলের উপরে আগে কিন্তু 2% ট্যাক্স ডিডাকশন করা হতো অ্যাট সোর্সে। এটা বাংলাদেশ এই বছর এনবিআর থেকে ডিডাকশন করে এটা 0.60% করা হয়েছে। হ্যাঁ, যে গ্যাস বিলের উপর আগে ট্যাক্স ডিডাকশন করা হতো 2%, সেটা কমে কিন্তু এই বছর করা হয়েছে 0.60%। এটা কিন্তু একটা নোট রাখতে পারেন, নোট রাখবেন। জি, আচ্ছা। মোটামুটি আমরা চেঞ্জিং গুলো নিয়ে ডিসকাশন করছি। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে এখানে আমরা সাফায়েত ভাই আরো বেশ বলতে কিছু পারি। চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে যে আমাদের যে ফান্ড রয়েছে, যেমন আগে ছিল ফান্ড হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, পিএফ, তারপর গ্র্যাচুইটি ফান্ড, এগুলোর উপরে আমাদের একটা রিটার্নের একটা বাধ্যবাধকতা ছিল, হ্যাঁ, এটা টার্ন ওভারের ইস্যুতে। এখন এটা টোটালি, এখন আমার এই রিটার্ন গুলো আর জমা দিতে হবে না এই ফান্ড। এটা একটা ভালো একটা এই চেঞ্জেস আসে, যেটা আমাদের যারা করদাতা, হ্যাঁ, অর্থাৎ কোম্পানির যে করদাতা, তাদের জন্য খুবই একটা পজিটিভ একটা নিয়ে আসছে, হ্যাঁ, ভালো একটা সাইন। এই জায়গায় একটা প্রশ্ন ছিল আসিফ ভাই, জি এখানে একটা প্রশ্ন ছিল। জি জি, কোশ্চেনটা আপনি ভাইয়া একটু যেমন পরে ধরেন যে, করি, ভাইয়া একটু পরে আচ্ছা করলে মনে হয় শিওর গুছালো শিওর। হবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। জি সাফায়েত ভাই। জি, এখানে আমরা ট্যাক্সের পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় কিন্তু আমাদের রিলেটেড হ্যাঁ। থাকে, যে অডিট রিপোর্ট। হ্যাঁ, অডিট রিপোর্ট কিভাবে করা হয়? যে অডিট রিপোর্টে কি আমাদের ডিবিসি ম্যান্ডেটরি? ডিবিসি বলতে কি বুঝি? ডিবিসি কি ম্যান্ডেটরি কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের ডিবিসি করতে হবে। হ্যাঁ, অডিট রিপোর্ট এখন ডিবিসি করার সিস্টেম, ডকুমেন্ট ভেরিফিকেশন কোড, সেটা আমরা চার্টার্ড অ্যাকাউন্টের মাধ্যমে করতে হয়। সেটা ও কিন্তু আমরা আচ্ছা আচ্ছা। এটা কিন্তু আপনারা রাখবেন যে যে অডিট রিপোর্ট কি ডিবিসি সিস্টেম আছে কিনা। হ্যাঁ, অবশ্যই ডিবিসি করতে হয়, ডিবিসি ছাড়া হয় না। এখানে আরেকটা চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে যে আমার পার্কিউজিটের যে এমপ্লয়ীদের যে গাড়ির ফ্যাসিলিটি দেওয়া হয়, ভিকেল, হ্যাঁ, ওইখানে একটা চেঞ্জেস আসছে। আগে ছিল 1500 সিসি পর্যন্ত আমার কোনো বেনিফিট ছিল না, কিন্তু এখন 1500 সিসি যদি হয় তাহলে 15,000 টাকা। এইখানে একটু চেঞ্জেস আসে, আপনারা একটু দেখে নিবেন। আপ টু 50 100 সিসি, অর্থাৎ 1500 সিসি যদি আপনাকে কেউ গাড়ি, এটা আমি একটু ব্যাখ্যা করি, হয়তো বা আপনারা প্র্যাকটিক্যাল অনেকে করে না দেখে হয়তো বোঝা যাবে না। সাপোজ ধরেন কোন কোম্পানি, আমি একটা কোম্পানিতে জিএম হিসেবে আছি, তো আমাকে কোম্পানি একটা গাড়ি ফ্যাসিলিটি দিয়েছে। এইটাই হচ্ছে কথা, যদি কোনো কোম্পানি কাউকে গাড়ি ফ্যাসিলিটি দেয়, তাহলে সেটা যদি 1500 সিসি পর্যন্ত হয়, হ্যাঁ, তাহলে তার ইনকামের সাথে কি হবে, 15,000 টাকা যোগ হয়ে যাবে। অর্থাৎ আমাকে ক্যাশ দিচ্ছে না, কিন্তু গাড়ি দিচ্ছে, ওই যে তাহলে সেই জি পার মান্থ 15,000 টাকা আমার যোগ হয়ে কোন যাবে। মসজিদ, ওই যে ওই মসজিদের সামনে? তারপরে হচ্ছে 1500 সি থেকে হ্যালো। 2
কোন মসজিদের সামনে? ওই যে সেই সাবিরুল্লাহ যে ওই গলির ওইখানে? ভাইয়া মিউট করেন প্লিজ। রাতুল সাহেব আপনি একটু মিউট করেন প্লিজ, বাবা, হ্যাঁ? ধরাধরি তো কিছু নাই এখন। তুমি যদি ওই জায়গা ওই বাড়ির সামনে যদি পৌঁছাই দাও তাহলে তো আমার তাহলে ফোন দিতে হবে, তাই না? আসিফ ভাই আপনি মিট করে দেন উনাকে। ঠিক তো আছে, তুমি আমি আমার কি, করতেছি ভাইয়া। তুমি আসো, তুমি জায়গাটা কোথায়? ওই যে সে কবরখানার সামনে দেখেছো? কবরখানা দেখছো ওইখানে? ওনাকে লিফট দিয়ে দেন। বল। রাতুল সাহেব আমি কিন্তু আপনাকে মিউট করতে বলতেছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে না আমরা একটু একটু কনসার্ন থাকি, কারণ হচ্ছে এতগুলো পার্টিসিপেশন, আমি একটা কথার কারণে অনেকগুলো কনসার্টেন্ট নষ্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা নেগেটিভ কথা না বলি। তারপরে হচ্ছে একটু এক মিনিট, রাতুল সাহেব উনি এখনো মিউট হয়নি। আচ্ছা ঠিক আছে, সাফায়েত ভাই আপনি কিছু আরো অ্যাড করতে চাচ্ছেন? তারপরে আমরা নতুন আমাদের যে ভাইবা সেশন ওইটার মধ্যে আমরা অ্যাড হব। তো আপনি যদি আরো 2-1 মিনিট কিছু বলতে চান, তারপরে 2 2 মিনিটের ব্রেক নিব, তারপর আমরা নতুন করে আমাদের যে 5 জন পার্টিসিপেশন আসে ওদের সাথে আমরা মক টেস্ট সরাসরি লাইভ ভাইবা নিব, হ্যাঁ? অ্যাকচুয়ালি আমি যে সমস্ত ডিসকাশন করছি এগুলি অনেক আপার লেভেলের, ঠিক আছে, এগুলি কাজ করতে সবাই লাগবে। বাট আপনারা এত ওরিড হওয়ার কিছু নাই, ঠিক আছে, যে ভাইবাতে যে আপনার এত বেশি ঘাবড়ানোর কিছু নাই। এখানে এনবিআর এর কিন্তু লক্ষ্যই থাকে যে আপনাকে পাশ করানো, হ্যাঁ, আপনাকে ফেল করানোর কোনো উদ্দেশ্য থাকে না। যে আপনি কিভাবে পাশ করবেন সেটাই ওনাদের থাকে। যদি আপনারা যদি এক্সট্রা কোনো রকম কোনো ইয়ে না করেন, যে এখানে আপনার কোনো রকম যদি যে অসৎ আচরণ অথবা যদি আপনার এমন ডিসার্ভ না করেন, যেটা গতকালকে বলছে যে মেনটেন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অডিট হবেন না। আপনারা মোটামুটি সিম্পল যে সমস্ত চেঞ্জিং গুলো আসছে ওগুলো নিয়ে আশা করি একটু জিজ্ঞেস করতে পারে। যেমন সে আমি যেখানে ডিসকাস করেছি যে এই বছর যে পার্সোনাল যে চেঞ্জিং গুলো আসছে সেটা একটু আপনারা দেখে যাবেন। দেন হলো যে আপনার যে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন কত ধারায় আছে, সেটা এই বছরে কি চেঞ্জিং আসছে সেটা সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারে। দেন হলো যে আপনার পার কুইজিটে যে কি চেঞ্জিং আসছে সেটা আমি একটু সারসংক্ষেপে আমি বলে দিচ্ছি, যেগুলো নিয়ে ডিসকাশন করেছি। তো পার কুইজিটে আপনার 10 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পার কুইজিট করা হয়েছে। সেটা নিয়ে আপনারা সেটা সেটা একটু দেখে যাবেন। দেন হলো যে আপনার যে কিছু রেন্টের উপর যে চেঞ্জিংটা আসছে, যে টিডিএস আগে 5% ছিল, সেটা এখন 10% হয়েছে, সেটা একটু জানবেন। ইন্টারনেট বিলের যে চেঞ্জিং আসছে, আগে 10% ছিল, সেটা এখন 5% হয়েছে, সেটা দেখবেন। ঠিক আছে, এটা কত ধারা দেয় সেটা একটু দেখবেন। তো আরো কিছু কিছু জিনিস আছে, যেমন কোন কোন সেবাগুলো আমরা 89 এবং কোন কোন সেবাগুলো আমরা 90 ধারায় আমরা ট্যাক্স ডিডাকশন করব। আপনারা কি এই চালান করতে পারেন কিনা সবাই এই চালান? জি করতে পারি। যাক আলহামদুলিল্লাহ। তো এই চালানটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন যদি আপনার কিছু খরচ আছে যে এটা কোন ধারাতে আপনার আছে, যে আপনার ধরেন স্যালারি, অবশ্যই সবাই মনে ধারাটা জানেন। স্যালারি এইটি এইটি 86। সিক্স 86। 86, রাইট? স্যালারি 80 আন্ডার সেকশন 86, স্যালারি রেমিউনেশন এগুলি 86 হওয়া উচিত, ঠিক আছে? আপনার এই চালান করতে লাগবে। প্রফেশনাল ফি, লিগ্যাল ফি, যেমন প্রফেশনাল ফি, লিগ্যাল ফি, অডিট ফি, ট্রান্সপোর্টেশন, এগুলি আন্ডার সেকশন কত দ্বারা? 89। 90 ধারা, ঠিক আছে? এটা সরি সরি। সেবা, যেমন ট্রান্সপোর্টেশন এগুলি কি সেবা, ঠিক আছে? এগুলি 90 ধারায় হবে, এটা মাথায় রাখবেন। যেমন রিপেয়ার এন্ড মেনটেন্যান্স, এগুলি সব হলো যে সেবা আপনি গ্রহণ করেন, সেক্ষেত্রে এটা 90 ধারায় আপনাকে ট্যাক্স ডিডাকশন করতে হবে, আন্ডার সেকশন 90 ধারায় আপনাকে এটা ডিডাকশন করতে হবে। যেমন 89-এ কোন 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 খরচগুলো আছে? 89 যেমন স্টেশনারি, এই ধারা সাপ্লাই 89। সাপ্লায়ার রিলেটেড। হ্যাঁ, সাপ্লায়ার রিলেটেড, স্টেশনারি, দেন হলো যে আপনার যদি ফটোকপি, দেন আপনার হলো যে কেরিজিন ওয়ার্ড, তারপরে হলো যে আপনার হলো যে যেগুলি অ্যাডভার্টাইজমেন্ট, সার্ভিস চার্জ, এই সমস্ত খরচগুলো আপনার ধারা 89-এ পড়বে, ঠিক আছে? 89-এ পড়বে। এগুলির রেট সম্পর্কে আপনারা জেনে নেবেন। রেট চাইলে আমি বলতে পারি, সমস্যা নাই। তো এখানে কিন্তু এই যে অডিট ফি, যেটা 90 দ্বারা, লিগ্যাল ফি, এইখানে কিন্তু একটা চেঞ্জিং আসছে। আমরা এর সোর্সে আগে ট্যাক্স ডিডাকশন করতাম 10%, এবছর এটা 15% করছে, হ্যাঁ? এটা 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 রাখবেন। তো এইগুলি একটু দেখে যাবেন, এগুলি দেখলেই আশা করি আপনারা পারবেন, ঠিক আছে? আপনাদের আর কোশ্চেন যেটা প্রশ্ন করছে, যে কোশ্চেনটা আসছে, কোশ্চেন থেকে আপনারা
একটু স্টাডি করে যেটা অ্যান্সার করছেন সেটাই, যেটা অ্যান্সার করছেন সেটাই দিবেন, সেটাই লিখবেন। এর বাইরে কেউ মানে বেশি কিছু বলতে যাবেন না, ঠিক আছে? যে এখন এখন বলছেন যে তাইলে আপনি কি আরেকজনটা দেখে দেখে রাখছেন, একরকম হয় না। আপনাকে রিটার্নে কিছু লিখতে দিতে পারে, যে আপনার নাম কি, আপনার নামটা লেখেন, আর আপনার যে পরীক্ষাটা দিচ্ছেন এটা কি, এটা পদবি কি, ডিজিনেশন কি, এটা লিখতে দিতে পারে। হ্যাঁ, এটা লিখলে কিন্তু এটা দুটা কারণ আছে। একটা হলো যে অনেকেই যে অনেকে ফক্সি দেয় এখন, যেহেতু সুযোগ নাই, কিন্তু ওটা আপনার হাতের লেখাটা আপনার অবশ্যই কিন্তু ভাইবা বোর্ডে আপনি যে এক্সাম দিচ্ছেন যে খাতাটা, এই খাতাটা অবশ্যই থাকবে ভাইবা বোর্ডে। এবং আপনার এক হতে পারে বললাম যে আপনার হাতের লেখার সাথে লেখাটা মিলিয়ে দেখতে পারে। এরকম হয়েছে আমাদের সময়, যে হাতের লেখাটা মিলে কিনা। আর হলো যে পদবি, আপনার পদবি, হ্যাঁ, পদবিটা সবাই জানেন তো আপনারা, যে আইটিপি এটা বাংলাতে কি লিখবে? কর আইনজীবী। কর হ্যাঁ, আইনজীবী, আর ইংলিশে কর আইনজীবী। তো ইন্টারমিডিয়েট পদবিটা, প্র্যাকটিশনার। যে আপনার নামটা লেখেন, পদবি লেখেন, তো এই পদবিটা কিন্তু অনেকে লিখতে পারে না। তো অনেকে এই পদবিটা লিখতে পারে না, কারণ দেখে যান আইটিপি আইটিপি জানে, ঠিক আছে। এখন এই ইনকাম ট্যাক্স লয়ার, সেটা সে কর আইনজীবী, ঠিক আছে, এটা লিখতে পারে না। তো এটা লিখতে দিতে পারে, ঠিক আছে, এটা একটু আপনারা দেখে যাবেন, হ্যাঁ, লিখতে দিতে পারে। আর এবং আচ্ছা কোনো আমার ডকুমেন্টেশনে কোনো যেন গ্যাপ না থাকে, হ্যাঁ, এটা as early as possible আপনারা এটা ফিল আপ করে ফেলেন। আর কিছু বেসিক কোশ্চেন করতে পারে, যেটা আসলে গত লেকচারে ইমতিয়াজ ভাই দিয়েছে। সে ধরেন আপনার আপনার প্রফেশন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। আসলে আপনি এই প্রফেশনে, যেমন অনেকে আছে যে অনেক বড় পোস্টে জব করে, ঠিক আছে, অনেক বড় বড় পোস্টে জব করে, অনেকে জিএম পোস্টে জব করে, সিএফও আছে বা আরো বড় পোস্টে আছে। তো সেক্ষেত্রে কিন্তু ওরা বড় স্যালারি হোল্ড করে। সেক্ষেত্রে বলতে পারে যে আপনি কি ট্যাক্সে আসবেন কিনা। তো এই বড় পোস্ট গুলো একটু যতটা অ্যাভয়েড করা যায়, ঠিক আছে, আপনাকে বলতে হবে যে যে না স্যার, আমি জব যারা করে, সার্ভিস হোল্ডার যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলতে পারে যে হ্যাঁ, আমি সার্ভিস করতেছি, যে পাশাপাশি আমি ট্যাক্স দেখতেছি, যদি আমি ইনকাম ট্যাক্স লয়ার হই তাহলে আমি ফুল টাইম প্র্যাকটিস করবো। এই অ্যান্সারটা কিন্তু আপনাকে এইভাবে দিতে হবে। এখন বেশি বড় পোস্ট করলে কি হয়, যে উনি হয়তো বা প্রফেশনে নাও আসতে পারে। একজন জিএম, একজন সিএফও, একজন এজিএম, ওরা বড় পোস্টে জব করে, ওরা ইনকাম ট্যাক্সে এখানে প্র্যাকটিসে নাও আসতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে এই কোশ্চেনটার অ্যান্সারটা আমরা এইভাবে দিতে পারি। বা অনেকে আছে যে হ্যাঁ, আমি কোন একটা ফার্মের সাথে অ্যাড আছি, কোন ট্যাক্স সিনিয়র লয়ারের আন্ডারে আছি, সিনিয়র লয়ারের সাথে কাজ করতেছি, তাহলে স্যার আমি ফুল টাইম লাইসেন্স পেলে আমার জন্য উপকৃত হবে, আমি ফুল টাইম প্র্যাকটিস করতে পারবো, আমি হায়ারিং দিতে পারবো, নিজে করতে হবে, আমি প্রিভিয়াস থেকেই কাজ করতেছি। এখানে যারা ভাইবা দিবে আমি জানি যে অনেকেই আগে থেকেই রিটার্ন ফিল আপ করতেছে এবং কাজ করতেছে, এবং তারা অনেক কিছু জানে। আসিফ ভাই। জি, আমার মনে হচ্ছে আমরা সেকেন্ড সেশনে যাই। আর আমরা এখান থেকে মোটামুটি আহ, 4-5 জনকে সিলেক্ট করেছি, আমাকে পার্সোনালি যারা নক করেছিল। প্রথমে একটু কাইন্ডলি শফিকুল হ্যান্ড রাইজ করুন যদি থেকে থাকে, শফিকুল ইসলাম। উনি আছে দেখা যাচ্ছে। রুহুল কুদ্দুস সাহেব, উনি, আপনি ভাইবা দিতে চাচ্ছেন তাই তো? তারপরে হচ্ছে শাহিদ হোসেন, কি আছে শাহিদ হোসেন? হ্যান্ড রাইজ করবেন প্লিজ। জি। তারপরে হচ্ছে কিশোর, তানিন, উনি ভাইবা দিবে না? আচ্ছা, তানিন। যে ভাইবা দিবে একটু হাত, আমরা 4-5 জনের বেশি নিব না, হ্যাঁ। তানিন সাহেব। আচ্ছা, শফিকুল ইসলাম, আপনি একটু কাইন্ডলি যদি ভিডিওটা অফ অন করা যায় তাহলে আপনি একটু আসেন, হ্যাঁ, আমরা শুরু করি ভাইবা। ভাইবা মক টেস্ট 5টা করে কোশ্চেন হবে। আপনি ভাই যদি ভিডিওতে আসা যায় তো আপনার একটু ভালো হবে, হ্যাঁ। ভিডিওতে? আচ্ছা, ওকে। আমিও চাচ্ছি ভাইবা দিতে, কাইন্ডলি কি নেওয়া যাবে? ওকে, ফারহানা। ঠিক আছে, আমরা শুরু করি। শফিকুল, আপনি একটু একটু ফাস্ট আসেন প্লিজ, অনেকজন ওয়েট করতেছে তো। আমি তো ফর্মালি নাই, ফর্মালি আচ্ছা, তো এখন। আচ্ছা, তাহলে আপনার লাগবে না ভিডিওতে আসা, সমস্যা নেই, আমরা জাস্ট আপনাকে কোশ্চেন করছি, হ্যাঁ। আপনি শফিকুল ইসলাম, তাই তো? ইয়েস। জি, থ্যাংক ইউ। আপনি আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস কেন করতেছেন, কেন করতে চাচ্ছেন আর কি, হ্যাঁ।
অ্যাকচুয়ালি আমি বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য আমি আইটিবি আসার জন্য আগ্রহ প্রকাশ করছি। বুঝতে পেরেছি। আপনি কি টিডিএস এর ফুল মিনিংটা বলতে পারবেন? টিডিএস মানে কি? সরি, টিডিএস মিন্স টিডিএস। ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। এটা কি আসলে? ট্যাক্স ডিডাকশন এট সোর্স আর এআইটি এ দুটার মধ্যে কি ডিফারেন্স? এআইটি হলো অগ্রিম কর যেটা। এটা পার্থক্য। টিডিএস আর এআইটি এ দুটার কি পার্থক্য? সরি, এটা ক্লিয়ার আমার আচ্ছা ঠিক আছে, এটা পার্থক্যটা আপনাকে বলতে অ্যান্সার পারছি না। দিচ্ছি। হ্যাঁ, সাফায়েত ভাই একটু কোশ্চেন করেন দুইটা। নর্মালি যদি আপনি ধরেন আয়ের খাত কয়টি? ছাত্রী। কৃষিক্ষেত্রে আয়ের ক্ষেত্রে কতটা মানে আপনার এক্সাম্পটেড কত পার্সেন্ট? 60%। গুড, ভেরি গুড। ওনাকে উনি এনাফ, আর ওনার আর কোশ্চেন দরকার নাই, উনি পারবে যেতে এটা পারছে। নর্মালি কৃষি খাত এগুলি দেখে নাই অনেকে, মূলধন খাত থ্যাংক ইউ এগুলি দেখে শফিকুল নাই। সাহেব, আপনার পারফরমেন্স আমাদের ইনশাল্লাহ সিএফও ভালো স্যার। হবে, আশা করি হ্যাঁ, আপনি সিএফও স্যার ভালো করতে আপনাকে পারবেন ইনশাল্লাহ। এর বেশি কনফিডেন্টলি কোশ্চেন থ্যাংক বললো। ইউ, করবেন, এত সুযোগ থাকবে না, 3টা কোশ্চেনের থ্যাংক বেশি। ইউ সো মাচ। দোয়া জি করবেন ভালো যেন করতে পারি, জি, এটাই থ্যাংক ইউ। বড়। রুহুল কুদ্দুস সাহেব, আপনি একটু কাইন্ডলি আসুন প্লিজ। ওকে, রুহুল কুদ্দুস সাহেব, আপনি কি করছেন এখন বর্তমানে? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এখন কি করছেন একটু কাইন্ডলি বলবেন? স্যার, আমি বর্তমানে একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কর্মরত আছি। ফাইন্যান্স ম্যানেজার। তো আপনি তো ম্যানেজারই ভালো। ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, আপনি কি জব ছেড়ে দিবেন? যে এই পেশা আসলে কিন্তু দেখা যায় জব আর এই পেশা একসাথে হবে না। হ্যাঁ, তো আপনি কি আপনাকে যদি পাশ করাই তাহলে কি আপনি আপনার ওই ম্যানেজার পোস্ট ছেড়ে কি আপনি ট্যাক্সে প্র্যাকটিস করবেন? স্যার, আমি ম্যানেজার পজিশন হোল্ড করলেও আমি বর্তমানে যেখানে কর্মরত আছি আমার এখানে ট্যাক্সের পার্টগুলো আমি দেখি। তো সেক্ষেত্রে আমি যদি ট্যাক্স প্র্যাকটিশনার হতে পারি, আমি একজন কর আইনজীবী হতে পারি, তাহলে আমি দেখা গেছে আমার অফিসে একটা এই কর আইনজীবী হিসাবে প্রতিনিধিত্ব করতে পারবো স্যার। ভেরি গুড। আচ্ছা, আপনি যে উইথহোল্ডিং কোম্পানিতে। ট্যাক্স রিটার্ন কত ধারায় সাবমিট করতে হয়? দুঃখিত স্যার, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার। এটা আচ্ছা কিন্তু আপনি। ডিসকাশন করছে, আপনার পারা উচিত ছিল, ঠিক আছে? এটা কিন্তু আমি বারবার ফ্রিকুয়েন্টলি কিন্তু বলছি, হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জিং আসছে, এটা বলা উচিত। হ্যাঁ, 177, হ্যাঁ। 177 ধারায়, হ্যাঁ। জি। আচ্ছা, রোল সাহেব, আপনি আরেকবার একটু আমাকে বলেন যে আপনি এইবার তো আমরা তো প্রতি মাসেই ট্যাক্স রিটার্ন জমা দিই, আপনি যেহেতু কোম্পানিতে আছেন। জি তো স্যার। এইবার কি চেঞ্জেস আসছে? প্রতি মাসে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে কোনো কি চেঞ্জেস আসছে নাকি আমি প্রতি মাসেই রিটার্ন জমা দিই? না স্যার, এবার চেঞ্জ আসছে কোয়ার্টারলি, এবং জি এইটার সাবমিশন ডেটটা হলো প্রতি কোয়ার্টারের পরের মাসের 25 তারিখে। জি। তাহলে আমি কোন কোন মাসে জমা দিব? সেক্ষেত্রে স্যার, এপ্রিল মাসের 25 তারিখ। জুলাই থেকে শুরু করেন, জুন থেকে জুলাই শুরু আগস্ট জুনের। সেপ্টেম্বর থেকে, হ্যাঁ। আচ্ছা, জুলাই জুলাই, আগস্ট থেকে আপনি হ্যাঁ, জুলাই জুলাই থেকে। আগস্ট সেপ্টেম্বর এভাবে অক্টোবর করেন। মাসের 25 তারিখে দেবো স্যার। জি। রাইট। হ্যাঁ, তারপরে হচ্ছে একটু দেখে নেবেন, এই কোশ্চেন গুলো কিন্তু আপনার সচরাচর আসবে। হ্যাঁ, আপনি যেহেতু কোম্পানিতে রিটার্ন জমা দিয়েছেন, তো আপনি নিজে জমা দেন নাকি আপনার কেউ আপনাকে হেল্প করে? স্যার, এখন যেহেতু আমি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার না, আমি আমাকে হেল্প করা করে আর কি স্যার। আপনি হেল্প করেন। Yes, sir. আপনার যে আচ্ছা ঠিক আছে, আপনি আর একটা লাস্ট কোশ্চেন করব। আপনি এডিআর মিনিংটা কি জানেন? এডিআর জি স্যার, অল্টারনেটিভ ডিসপিউট ডিসপিউট রেগুলেশনস। রেজলিউশন, এটা কি আসলে? ওনার কাজ কি? স্যার, এটা একটা বিকল্প বিরোধ নিষ্পত্তি, যেটা এটা হচ্ছে ধরেন এনবিআর এর যে এটা আহ, করলে, এই এডিআরটা করলে এটা কি বেনিফিট হয় আপনার? মানে আপনার কি বেনিফিট পাওয়া যায় এটা করলে? স্যার, এডিআরটা সাধারণত স্যার, এটার এই বিকল্প বিরোধ নিষ্পত্তিটা সাধারণত
আদালতের বাইরে গিয়ে এনবিআর এর প্রতিনিধিত্বের মাধ্যমে এই যে মামলাগুলো থাকে সেটা নিষ্পত্তি করা যায় হ্যাঁ, আর কি। নিষ্পত্তি করে, কিন্তু এতে করে মানে ক্লায়েন্ট কি সুবিধা পায়? এডিআর এর মাধ্যমে যদি নেগোসিয়েশনের মাধ্যমেই যায়, এটা একটা নেগোসিয়েশন, ঠিক আছে, বিকল্প, সেখানে আপনার কমিশনার থাকবে, আপনি হেয়ারিং দিবেন, সেটা সেই ক্ষেত্রে আপনার কমিটমেন্ট থাকবে, ঠিক আছে, যে আপনার এই এডিআর করলে আপনার লাভটা কি হয়, বেনিফিট কি। তো দেখতে হয়তো বা এডিআর করলে উনি বেনিফিট বেনিফিট পাওয়া যায়। বেনিফিটটা হলো, সেটা আমি বলে দিচ্ছি, জি যে বেনিফিট হলো যে সেক্ষেত্রে আপনাকে আর এক্সট্রা খরচ করতে হবে না, আপনাকে কোনো লয়ার ধরতে হবে না, লয়ারের জন্য খরচ করতে হবে না, আপনার হাইকোর্ট করতে হলো না। কারণ এই কোর্টগুলোতে গেলে কিন্তু আপনাকে লয়ারকে অনেক টাকা দিতে হয়, যে আপনার খরচ আছে, এই খরচগুলো দিতে হয়, ঠিক আছে। তো এই বেনিফিটটা কিন্তু এই টাকাগুলো কিন্তু সেভ হয়, কোম্পানির জন্য এটা বেনিফিটেড হয়। এবং এডিআরে আপনার যেটা ক্লেম করবে সেখানেই কিন্তু আপনার এটা নিষ্পত্তি ওখানে হয়ে যায়, আপনার ওই টাকাটা কিন্তু দিতে হয়। তো ওকে, থ্যাংক মেইনলি ইউ হলো ওইটা আর সাহেব কি। ভাই। জি, খুবই গুরুত্বপূর্ণ একটি আমরা শিখলাম যে আমরা এডিআর নিয়োগ করলে আমাদের জন্য বেনিফিট হবে। এটা হচ্ছে কি মধ্যস্থতাকারী, হ্যাঁ, এটা আমরা জাস্ট জেনে রাখলেই হবে। রেউল কুদ্দুস সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারও মোটামুটি দেখলাম ট্যাক্সের নলেজ ভালো আছে, আপনার জন্য শুভকামনা রইলো। আপনি আইটিপি সার্টিফিকেট নিয়ে আমাদের সাথে মিট করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। তানিন সাহেব, আপনি একটু কাইন্ডলি আসুন। হ্যাঁ, জি, আপনি আনমিউট করে আসুন প্লিজ। তানিন সাহেবের পরে আসবে হচ্ছে ফারহান। জি, নমস্কার। জি, ওয়ালাইকুম আসসালাম। তানিন সাহেব, কি অবস্থা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। জি, আপনি ট্যাক্সে আইটিবি পরীক্ষায় রিটেনে অ্যাটেন্ড করেছেন এবং পাশ করেছেন, এখন ভাইবার জন্য এসেছেন। তো আপনি এখন কি করছেন? আমি স্যার একটা প্রাইভেট কোম্পানিতে আছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস, গুড। অ্যাকাউন্টসে তো ভালো ট্যাক্সের নলেজ অবশ্যই আপনার আছে, তাহলে তো রিটেনে পাশ করতেন না। তো আপনি রিটার্ন দিয়েছেন কখনো অনলাইনে? জি স্যার, দিয়েছি স্যার। অনলাইনে রিটার্ন দিয়েছেন? আপনার নিজেরটা দিয়েছেন নাকি আপনার আশেপাশে কোনো কলিগেরটা দিয়েছেন? আমারটা দিয়েছি স্যার। আপনি দিয়েছেন। সাপোজ ধরেন আপনি ঢাকার বাইরে, হ্যাঁ, কোন সিটি কর্পোরেশনের বাইরে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইনে রিটার্ন দিবেন, তাহলে আপনি আপনার অর্থাৎ ট্যাক্সেবল আওতায় আসছে কিন্তু মিনিমাম ট্যাক্স, এখন আপনার কত টাকা মিনিমাম ট্যাক্স আসবে? 3,000 টাকা স্যার। 3,000 টাকা। জি। নতুন আইনে কত টাকা? নতুন আইনে স্যার 5,000 টাকা সবার জন্য। নতুন নতুন করদাতার জন্য 1,000 টাকা। নতুন করদাতার জন্য 1,000 টাকা। জি। আর তানিন সাহেব, আপনাকে আরেকটি কোশ্চেন করতে চাচ্ছিলাম, এইবার ট্যাক্স দিতে কি কোনো পরিবর্তন আসছে? জি স্যার, আসছে স্যার। যেমন কি পরিবর্তন? স্যার এই বছর স্যার এই যে এই ব্যক্তি করদাতা ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে আগে ছিল যে আয় বছর শেষ হওয়ার সপ্তম মাসে 15 দিন, এই বছর ভেরি হচ্ছে গুড। নবম মাসে 15 দিন, 15তম দিন। জি, এখন হচ্ছে নবম মাসের, তাই তো? পার্সোনাল রিটার্ন কত দ্বারা সাবমিট করতে হয়? 180 দ্বারা। এখানে আইটি 10B তে কি লেখা থাকে? টি 10B-তে জীবনযাত্রার মান ও ব্যয় বিবরণী। জি, জীবনযাত্রার মানে ব্যয় বিবরণী আর কি, ব্যয় ও আয় বিবরণী। না না না, আইটি 10B তে এটা থাকে না। আইটি 10B তে এটা নিট অয়েল থাকে, আপনার অ্যাসেট এবং লাইবিলিটিজ এর যে বিবরণীটা, সেটা আইটি 10B তে থাকে। আর বিবরণীটা থাকবে হলো যে আইটি 10BB তে থাকবে। আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য লাস্ট কোশ্চেন তারিন সাহেব। হ্যাঁ, জি স্যার। আপনি এবার সাপোজ ধরেন কোম্পানিতে যেহেতু জব করেন, আপনার ইন্টারনেটের বিল আসছে, আপনি এই বিলের উপরে কত টাকা টিডিএস কাটবেন? আগে ছিল স্যার 10%, 5% কাটবো। ভেরি গুড তানিন সাহেব, আপনার শুভকামনা রইল আপনার জন্য। আর একটু প্রিপারেশন নিন, আশা করতেছি আপনি আল্লাহর রহমতে ভালো করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ তানিন সাহেব। ফারহান হক, প্লিজ আপনি একটু আসুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। তানিন সাহেব মিউট হয়ে যান প্লিজ। জি, ফারহানা হক, আপনি কি করছেন এখন? স্যার আমি এখন কিছু করছি না। কিছু করছেন না, তার মানে ট্যাক্সে প্র্যাকটিস করার চিন্তা আপনার? জি স্যার, এটাকে কেন? নিয়ে সামনে আগানোর ইচ্ছা। কেন আপনার ট্যাক্সের প্র্যাকটিস এত পেশা থাকতে আপনি কেন ট্যাক্সের দিকে ই করতে চাচ্ছেন? আপনার তো হাউস ওয়াইফ হওয়ার কথা ছিল,
আপনি ট্যাক্সের প্র্যাকটিস কেন আসবেন, আপনি একটু বলেন দেখি। আচ্ছা স্যার, মূলত আমার অনেক আগে থেকেই রাজস্ব আদায়ের বিষয়ে একটা ইন্টারেস্ট কাজ করতো। জি। যে সরকারের রাজস্ব আদায়ের বিষয়টা ভালোই লাগতো, মানুষের আয় ব্যয় সম্পর্কিত হিসাবগুলো। তো আমার মামা একজন কর আইনজীবী, এবং মামাই আমাকে বললো যে তুমি যেহেতু ঘরে বসে কিছু আয় করতে চাচ্ছ, তাহলে তুমি এদিকে আসতে পারো, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারে আসতে পারো। জি। সেভাবে রিটার্ন পরীক্ষা দেওয়া এবং পড়াশোনা শুরু করা। জি, খুবই ভালো, আপনার চেষ্টা দেখা যাচ্ছে ভালো, কারণ রিটেনে আপনি পাস পাস হয়েছেন, ভাইভাতেও আশা করছি পাস হবেন। তো আপনি আহ, এটা মিনিং তো জানেন না, সিটি মিনিংটা কি বলতে পারবেন? সিটি, সিটি অ্যাব্রিভিয়েশনটা কি হবে? সিটি, জি। ডিসিটি তো জানেন, সিটিটা কি? ডিসিটি তো ডিসিটি তো ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, রাইট, তাহলে সিটি কমিশনার অফ ট্যাক্সেস। ভেরি গুড, হ্যাঁ, কমিশনার অফ ট্যাক্সেস। জি, আপনি আরেকটা যে আমাকে বলেন, এসআরও মিনিংটা কি বলতে পারবেন? এসআরও। এসআরও, জি। এসআরও, সরি স্যার, এটা আমার জানা ছিল না। হ্যাঁ, একটু দেখে নেবেন কাইন্ডলি। এসআরও হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হলো যে স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার, হ্যাঁ, হ্যাঁ, এসআরও। আর সারচার্জ কাকে বলে? সারচার্জ, শর্ট চান্স। সারচার্জ। সারচার্জ এটা সারচার্জ। সরি কিন্তু ডিসকাশন করেছি, হ্যাঁ, আজকে কিন্তু এখানে এটা ডিটেলস আলোচনা করা হয়েছে সারচার্জ এটা কিন্তু একটা সম্পর্কে। ভালো একটা কোশ্চেন, আপনি সাফেদ ভাই একটু বলে দেন সবার জন্য আরেকবার, হ্যাঁ, অল্প সময়। হ্যাঁ, সারচার্জটা হলো যে আমার করের উপর যে সমস্ত করদাতাদের নিট সম্পত্তি 4 লাখ টাকা, 4 কোটি টাকার উপরে হবে, তাদেরকে করের উপরে যে মানে, এটা হলো যে কি সারচার্জ মূলত সংজ্ঞাটা ও, হবে এভাবে যে ফার্স্ট যে চান্স, সমস্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। হ্যাঁ, যে জি, সমস্ত আপনি করদাতা মানে আপনার হ্যাঁ, ট্যাক্সের উপর, করের তারপরে উপর যে কথা কর, বলি। এক্সট্রা কর দেওয়া হয় সেটাকে সারচার্জ বলে হ্যাঁ, একবারে। ফার্স্ট চান্স বলে। হ্যাঁ স্যার, আমি জানি এটা সার চার্জ হচ্ছে 4 কোটির উপরে গেলে 15, তারপরে হচ্ছে, হ্যাঁ, স্ল্যাব আছে। হ্যাঁ তারপরে হলো 15, যে দশ তারপরে লাখ থেকে 10 কোটি থেকে হ্যাঁ 20 কোটি, ওটা ওইভাবে, হ্যাঁ, কোটি, স্ল্যাব অনুযায়ী হবে আর কি। এরপরে 20 থেকে 25 এরকম স্ল্যাব আছে। হ্যাঁ আমি এটা পড়েছি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি। আর আরেকটা কোশ্চেন আপনার জন্য, আপনি আমাদের বর্তমান যে আইন, হ্যাঁ, এই আইনের আয়কর নামটা আইন কি একটু বলবেন? 2023, ট্যাক্সের আইন কি আর কতটি? আয়কর আইন 2023, 2023 কত নম্বর আইন দ্বারা এটা গঠিত? 12 নম্বর আইন দ্বারা। ভেরি গুড, 12 নম্বর আইন। কতটি তফসিল আর কতটি এখানে ধারা আছে? 345টি ধারা আছে, জি। আর হচ্ছে 9টি তফসিল আছে। নয়, 22শে জুন কার্যকর হয়েছে। 8টি তফসিল এক্সিলেন্ট। সম্ভবত, হ্যাঁ। আটটি তফসিল, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আপনি খুবই ভালো প্রিপারেশন ইনশাল্লাহ আপনার। আশা করি আপনি ভালো হবে, ইনশাল্লাহ টিকবেন, আপনি কন্টিনিউ করে থাকেন, হ্যাঁ, পরীক্ষা দেন, জি ইনশাল্লাহ আশা স্যার, জি। করি দোয়া আপনি ভালো করবেন। হবে। জি, ঠিক আছে স্যার। আপনি তারপরে কে আসবেন হ্যান্ড রাইজ করুন, স্যামসাং এস এম, আপনি কি আসতে চাচ্ছেন? জি, রাজ্জাক, রাজ্জাক হোসেন, ইয়েস স্যার, আপনি ইয়েস স্যার, আমি কামরুল হাসান। জি জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? আপনার নাম কি একটু কাইন্ডলি বলুন। কামরুল হাসান। শামীম হাসান। কামরুল হাসান স্যার। আচ্ছা আচ্ছা, কামরুল হাসান, কি করছেন আপনি? আমি আপাতত আমার ভাইয়ের দোকানে একটু, ওই, বসে বসে থাকি আর কি, মানে ভাইয়ের দোকানে একটু ইয়া করে। আপনার পড়াশোনা কোন পর্যন্ত হয়েছে? আমি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে অ্যাকাউন্টিং এ মাস্টার্স। এখন থেকে মাস্টার্স, ভেরি গুড। অবচয় সম্পর্কে ধারণা আছে আপনার? অবচয়, ওই অবচয় হচ্ছে যে সম্পত্তির উপর এক বছরান্তে, বছরান্তে একটি ক্ষতি, বছরান্তে কিছু, মানে সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়। এটা এটা কি আসলে, অবচয়টা কেন করা হয় একটু যদি বলতেন। সম্পত্তি গুলো কিছু সময় পরে এগুলো নষ্ট হয়ে যায়, তাই এগুলো অপচয় ধরা হয়। আমি 10 লাখ টাকার ফিক্সড অ্যাসেট ফার্নিচার ক্রয় করেছি, জার্নাল বলুন তো প্লিজ। ফার্নিচার হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আর যদি ডিপ্রিসিয়েশন, যদি 10% ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ধার্য করা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে জার্নাল কি হবে? অপচয় হিসাব ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হিসাব ক্রেডিট। রাইট, গুড, ভেরি গুড। আপনি সাপোজ ধরেন এইবার প্রথম রিটার্ন জমা দিবেন, হ্যাঁ, এবার প্রথম রিটার্ন আপনি জমা দিবেন, আপনার 3 লাখ, 3,50,000 টাকা আপনার ক্রস করেছে, তো আপনার 3,50,000 কিন্তু মানে মিনিমাম ট্যাক্স আসবে, তো আপনি চট্টগ্রামে থেকে কত টাকা ট্যাক্স দিবেন? স্যার, 5,000 টাকা।
5,000 টাকা এইবার জি প্রথম স্যার। রিটার্ন জমা দিবেন আপনি, হ্যাঁ? জি 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 স্যার। জি, আবার যদি এটা তারপর এটা হচ্ছে আপনার আগের অনুযায়ী আপনি বললেন, কিন্তু নতুন আইনে এটা তারপরের বছর যখন আপনি দিবেন সেটা কিন্তু আগে ফ্রিজ হয়ে থাকবে। সেটা হচ্ছে আপনি যেহেতু নতুন রিটার্ন করদাতা, সেটা আপনার হচ্ছে 1,000 টাকা। আর হচ্ছে আপনি যেহেতু চট্টগ্রামের মধ্যে আছেন, মানে আপনার মিনিমাম ট্যাক্স 1,000 টাকা আসবে। হ্যাঁ, এটা হচ্ছে ভাই এক ভাই লিখছে যে 1,000 টাকা, এটা কিন্তু এই বছরের জন্য। সেটা ওই কর বছর হচ্ছে 26-27-এর জন্য। হ্যাঁ, একটু খেয়াল করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে কামরুল হোসেন, আপনি আরেকটা কোশ্চেন একটু অ্যান্সার দিবেন। অগ্রিম কর কি? অগ্রিম কর হচ্ছে যে কোনো কর বর্ষে যদি আমার আয় 6 লক্ষ টাকার উপরে হয় সেক্ষেত্রে আমাকে আয় বর্ষে যদি 6 লক্ষ টাকার উপরে হয় সেক্ষেত্রে আমাকে অগ্রিম কর প্রদান করতে হবে। আর একটু ক্লিয়ার করে বলুন, অগ্রিম কর কিভাবে দিতে হবে বা কেন দিতে হয়, বলতে মোট পারবেন? আয় মোট করযোগ্য আয় যদি 6 লক্ষ, আমার করযোগ্য আয় 6 লক্ষ টাকা অতিক্রম করলে অগ্রিম কর প্রদান করতে হবে, এবং অগ্রিম কর 4টি কিস্তিতে প্রদান করতে হবে। যেমন চারটি জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের জন্য সেপ্টেম্বর 15 তারিখ, অক্টোবর, হুম, নভেম্বর, ডিসেম্বরের জন্য ডিসেম্বর 15 তারিখ, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের জন্য মাসের 15 তারিখ, এপ্রিল, মে, জুনের জন্য জুনের 15 তারিখ। ওকে, ঠিক আছে। ইপিজেড মিন্স কি? ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন। চট্টগ্রামে তো রয়েছে, তাই না ইপিজেড? জি 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 স্যার। এখন আমি আমার একটা প্রতিষ্ঠানে ইপিজেড এর মধ্যে করতে চাচ্ছি, তাহলে কি আমি কোনো ট্যাক্সের সুবিধা পাবো? কিছু, হ্যাঁ জি স্যার, ওই কর অবকাশ, এক্সপোর্ট প্রসেসিং জন্য এলাকাগুলোতে কর অবকাশ সরকার দিয়ে থাকে। জি, আপনার পরীক্ষার ডেট কবে পড়েছে ভাইবার? স্যার 17 জুলাই। 17ই জুলাই, তাই তো? আচ্ছা, ঠিক আছে। চট্টগ্রাম থেকে আসবেন না ঢাকাতেই থাকেন? আমি চিটাগং থেকে যাবো, 16 তারিখ যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আপনার শুভকামনা রইল আপনার জন্য। আমরা আর সর্বোচ্চ দুইজনকে নিব। আহ, আহ, ইয়ে বলেছিল, হ্যাঁ, ফেরদুস ফেরদুস আহমেদ, আপনি একটু কাইন্ডলি বলুন। হ্যাঁ, আপনি চলে আসুন আমাদের ভাইবা বোর্ডে। ভিডিও অফ অন করতে পারলে ভালো হবে। হ্যাঁ, ফেরদুস আহমেদ, কিসে আসেন আপনি? জি স্যার, আমি এটা কোম্পানিতে আছে, আপনার ভয়েসটা অনেক ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, আপনি কি কাইন্ডলি দেখবেন যে কেন ক্লিয়ার হচ্ছে না? আমি আরেকটা কোশ্চেন করে, আপনার ক্লিয়ার না হলে আসলে বোঝা যাচ্ছে না। তো আপনি কি করছেন এখন? জি জি স্যার, আমি না ফেরদৌস আহমেদ, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা, আমরা আরেকজনকে নিচ্ছি প্লিজ। আরেকজন আসেন হচ্ছে রাজ্জাক হোসেন, আপনি আসুন প্লিজ। জি, রাজ্জাক হোসেন, তারপরে আবুল জি কালাম আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। কি করছেন আপনি এখন? জি আমি একটা বেসরকারি কোম্পানিতে আছি। জি, কি পজিশনে? অফিসার। অফিসার, অ্যাকাউন্টেন্ট? না না, অ্যাকাউন্টেন্ট রিলেটেড না, এক্সিকিউটিভ, নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, নন অ্যাকাউন্টেন্ট, তাই তো? আচ্ছা, ঠিক জি আছে। আপনার ট্যাক্সে প্র্যাকটিস করার হঠাৎ করে চিন্তা হলো কেন? আসলে ট্যাক্স জিনিসটা একটু, পড়াশোনা যখন করছি তখনই ট্যাক্স রিলেটেড কয়েকটা কোর্স আমাদের ছিল। জি, তো জিনিসটা আমার ভালো লাগতো। তাছাড়া এটা একটা আমি মনে করি যে যদি আমি লয়ার হিসেবে সনদপ্রাপ্ত হই, তো সেক্ষেত্রে এটা হবে একটা সম্মানজনক ব্যাপার। তাছাড়া রাষ্ট্রের আহ, যে উন্নয়ন, হ্যাঁ, উন্নয়ন হ্যাঁ, যেটা ঘটে ট্যাক্স কালেকশনের মাধ্যমে, সেক্ষেত্রে আমি অবদান রাখতে পারবো। আহ, যারা ট্যাক্স পেয়ার তাদেরকে হেল্প করার মাধ্যমে, পরামর্শ দেওয়ার মাধ্যমে। বুঝতে পেরেছি। আপনি সময় মতো যদি রিটার্ন জমা না দেন, হ্যাঁ, সাপোজ, আর জি, তাহলে আপনার জন্য কি কি পানিশমেন্ট হতে পারে একজন করদাতার, একটু বলবেন? যদি সময় মতো রিটার্ন দিতে না পারি সেক্ষেত্রে জরিমানা হতে পারে। হ্যাঁ, জরিমানা হতে পারে, হয়তো বা জেলও হতে কি পারে। জরিমানা হবে সেটা জানতে চাচ্ছি, হ্যাঁ, স্পেসিফিক বলেন। জি, ও জরিমানা
আপনি কোন রকম ঠিক আপনি পাবেন না, হ্যাঁ? যে নর্মাল যে স্ল্যাব যে আপনি কোনো এক্সামটেড পাবেন না। অব্যাহতির সুবিধা পাবো না। হুম। যদি সময় মতো রিটার্ন পরিশোধ করতে না পারি, সেক্ষেত্রে আমি যে কর অব্যাহতি আছে সেই সুবিধাটুকু হয়তো পাবো না। যে অব্যাহতি বাদে যে অংশ, যে ক্যালকুলেশনটা হবে তার উপর বেসিস করে আমাকে ট্যাক্সটা দিতে হবে। যে আরো জরিমানা রয়েছে আপনার অফিসিয়াল আর্থিক। কত ধারা বলা আছে? জি। অফিসিয়াল কত ধারা বলা আছে? ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না জরিমানা কত ধারাতে বলা আছে। 109। জি, 109। হ্যাঁ, অফিসিয়ালের উপর টিডিএস কত? জি, অফিসিয়ালের উপরে টিডিএস কত পার্সেন্ট? 5%। 5% ছিল, এবছর চেঞ্জ হয়েছে, হ্যাঁ 10%। ও sorry। জি। আচ্ছা, আপনি ধরেন সাপোজ আপনার হাউস প্রপার্টি আছে, আপনি ট্যাক্সের রিটার্ন জমা দিবেন, তো আপনার এটা হচ্ছে কমার্শিয়াল পারপাসে ইউজ ইউজ হয়ে আপনার রেন্ট পাচ্ছেন, এটার উপরে আপনি রিপেয়ার মেইনটেনেন্স পারপাসে কত পার্সেন্ট বেনিফিট পাবেন? কমার্শিয়াল জি, বাণিজ্যিক। কমার্শিয়াল হচ্ছে 25%, আর বাণিজ্যিক ক্ষেত্রে 30%। কমার্শিয়াল আর বাণিজ্যিকটা সেম, হ্যাঁ। বাণিজ্যিক, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30%। জি রাজ্জাক সাহেব, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আরেকটু প্রিপারেশন নিতে হবে, কারণ হচ্ছে একটু আরেকটু কষ্ট করেন, অল্প কয়েকদিন। আপনার কবে পড়েছে ভাইবা ভাইবা পরীক্ষা? 17 তারিখ। 17 তারিখ। জি, আপনার প্রিপারেশনও ভালো। আর একটু একটু পড়াশোনা করেন, আশা করতেছি আপনিও ইনশাল্লাহ ভালো করবেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা লাস্ট নিব আবুল কালাম আজাদ। আপনি চলে আসুন প্লিজ। রাজ্জাক আসসালামু ভাই। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আবুল কালাম আজাদ ভাই এলএলবি, তাই তো? আপনি এলএলবি জি স্যার। করেছেন, তো আপনি তো আইনের লোক, আপনাকে তো আর ওই কি বলে ট্যাক্সের সম্পর্কে তো ধারণা আছে, তাই না? জি স্যার, মূলত আমি ট্যাক্স নিয়ে প্র্যাকটিস করতে চাই স্যার। গুড, ভেরি গুড। কি আপনি কি আহ, পুরো প্র্যাকটিসে পুরোদমে আছেন নাকি কোনো কোম্পানিতে আছেন এখন? না স্যার, আমার একটা প্রাইভেট আমার একটা তথ্য সেবা কেন্দ্র আছে, জি। মানে কম্পিউটার তথ্য সেবা কেন্দ্র। তো ওইখান থেকে রিটার্ন সাবমিট করাতে আগ্রহ আসে, সেই জন্য ইনকাম ট্যাক্সের দিকে চলে আসি স্যার। এআইটি, পুরো মিনিংটা কি এআইটি? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। কখন হয় এটা? অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা কখন ট্রিটমেন্ট দিব আমরা? যখন মানে যখন সর্বশেষ নিরূপিত আয় 6 লক্ষ টাকা যদি অতিক্রম করে, তখন আমরা অগ্রিম অগ্রিম করে পরিশোধ করব। আর গাড়ির ক্ষেত্রেও এআইটি পরিশোধ করতে হবে। গাড়ির ক্ষেত্রে এআইটি পরিশোধ করব, তাই তো? তো আমার সাপোজ ধরেন এই ইনকাম ট্যাক্স 2023-এর ইনকাম ট্যাক্স অ্যাক্ট, হ্যাঁ, এইখানে আমার কতটি তফসিল, কতটি সেকশন আর রয়েছে, একটু কাইন্ডলি বলবেন? 345টি ধারা, 8টা তফসিল, 25টা অংশ, 35টা অধ্যায়। জি, 8টি তফসিল সংযুক্ত রয়েছে, ভেরি গুড। হ্যাঁ, আপনার ট্যাক্সের ফ্যাক্টে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। সাফেদ ভাই, সাফেদ ভাই কিছু কোশ্চেন করবেন? আচ্ছা, সাপোজ ধরেন আপনার ফরেন ইনকাম রয়েছে, হ্যাঁ, ফরেন রেমিটেন্স পাচ্ছেন, আর কোনো ইনকাম আপনার নাই, তাহলে আপনার ট্যাক্সের ট্রিটমেন্টটা কিভাবে দিবেন রিটার্নের? আমি তো অব্যাহতি পাবো স্যার এটা। জি, রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি অব্যাহতি পাবেন, এটা হচ্ছে এক্সাম্পটেড ইনকাম, তাই তো? আপনার এখন সঞ্চয়পত্রের ইনকাম রয়েছে, হ্যাঁ, সঞ্চয়পত্রের ইনকাম রয়েছে, সঞ্চয়পত্র থেকে আপনার ট্যাক্স কেটেছে সাপোজ ধরেন 10,000 টাকা। আর আপনার এখন আপনি এই 10,000 টাকা ট্যাক্স কেটেছে, তো আপনি ট্যাক্সের কতটুকু আপনি ট্যাক্স পেবল হবে, কতটুকু ট্যাক্স জমা দেওয়া লাগবে এক্সট্রা? আমাকে এক্সট্রা জমা দিতে হবে না, যেটা কাটছে ওটাই ফাইনাল। ভেরি গুড আবুল কালাম আজাদ। হ্যাঁ, আপনি খুবই ভালো অ্যান্সার দিয়েছেন, আপনার জন্য শুভকামনা রইলো। আর আর একজন কি আসবেন? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, লাস্ট। ধন্যবাদ স্যার। জি জি, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। আপনার নলেজ ভালো, আপনি আরেকটু প্রিপারেশন নেন, আল্লাহর রহমতে আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর একজন কি ধন্যবাদ কেউ আসবেন লাস্ট? ফেরদৌস আহমেদ, আপনার নেটে এখনো সমস্যা রয়েছে ভাইয়া। আমাকে আমরা, ধরেন। জি, উজ্জ্বল সাহেব আমি আসবেন? চাচ্ছি। জি। জি, ভেরি গুড। কি করছেন আপনি? আমি একটা কোম্পানিতে জব করি।
মানে কি জব করেন একটু বলতে হবে, স্পেসিফিক কোন পেশায় রয়েছে? আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট হিসাবে চাকরিরত আছি। অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরিরত আছে, ভেরি গুড। তো আপনি অ্যাকাউন্টেন্ট রয়েছেন আমাদের, আপনি কি কখনো রিটার্ন জমা দিয়েছেন? আমি একা একা দেইনি, আরেকজনের সহযোগিতা নিয়ে আমারটা আমি প্রতি বছর দেই। ট্যাক্স ডে বলতে কি বোঝায়? বা সারা বছরের যে ইনকাম হয়, সর্বশেষ যে ট্যাক্স দিবসে ট্যাক্স রিটার্ন করতে হয় সেটাকেই ট্যাক্স ডে বলে। সাধারণত আহ, নভেম্বরের 30 তারিখ। হ্যাঁ, নভেম্বরের 30 তারিখ হচ্ছে ইন্ডিভিজুয়ালদের জন্য, হ্যাঁ। আর কোম্পানির জন্য ওই নবমতম মাসের সপ্তমতম, নবমতম মাসের 15তম দিন, হ্যাঁ। আচ্ছা, স্যার, ঠিক আছে। জি, আপনি আরেকটা একটু কাইন্ডলি বলেন আমাদের এইখানে কতটি সেকশন রয়েছে নতুন আইনে? নতুন আইনে 25টি সেকশন রয়েছে। কেউ একজন বলবেন কতটি সেকশন? 8টি সেকশন। 345। 345। হ্যাঁ, একটু কাইন্ডলি সবাই একটু খেয়াল করবেন এখানে। প্র্যাকটিক্যাল ভাইবাটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনার যে কোশ্চেনটা হচ্ছে সেটা যেন অন্যজনও এটা জেনে নেয়, না জানা থাকলে। কারেক্ট, এর কারেক্ট। জন্যই, কারণ কি 10টা, এখন 5টা করেও যদি কোশ্চেন করি 10 জনকে প্রায় 50টা কোশ্চেন করা হয়েছে। 50টা কোশ্চেন সম্পর্কে আপনাদের ধারণা হলো। তো আপনি আমাকে একটু বলুন, বিন বিন অ্যাব্রিভিয়েশনটা কি? বিন বিজনেস বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। নাম্বার। জি, ঠিক আছে। থ্যাংক ইউ উজ্জ্বল সাহেব, আপনারও শুভকামনা রইলো। আশা করতেছি আপনারা যারা অ্যাটেন্ড করেছেন, প্রায় 150-র উপরে অ্যাটেন্ড করেছেন, তো সবার জন্য শুভকামনা রইলো। আপনারা ভাই একটা প্রশ্ন ছিল। একটু ভাইয়া একটু, হ্যাঁ, কোশ্চেন নিচ্ছি। 10টা 41 বাজে, আমরা 5 মিনিট সর্বোচ্চ কোশ্চেন নেব, হ্যাঁ। তো 5 মিনিটে আপনারা সর্বোচ্চ 2-3টা কোশ্চেন করতে পারবেন। তো ঠিক আছে ভাই, হ্যাঁ। আপনি ইসলাম সাহেব, আপনি একটু কোশ্চেন করেন আপনার যদি কিছু জানার থাকে। আপ- জি, আমার একটা জিজ্ঞাসা ছিল। আপনি এইমাত্র বলেন যে নতুন আইন অনুযায়ী 345টা বিয়োগ একটা 344টা হওয়ার কথা, কারণ হচ্ছে 220 নম্বর ধারাটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যতটুকু আমি যাই, ইফ আই এম নট রং। যদি একটু আমাকে, আমি যদি ভুল জানি একটু সংশোধন করে দিবেন প্লিজ। 345টি না? আচ্ছা, তাহলে একটু দেখে নিয়ে আমি একটু বলতে হবে, হ্যাঁ, আমরা কাইন্ডলি। 20 নম্বর ধারাটি, আর আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বিমার উপরে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? বিমা কোম্পানি। ফ্যাক্টরি, ধর আমার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির উপর ইন্ডাস্ট্রিয়াল ইন্স্যুরেন্স করা হয়েছে, ইন্স্যুরেন্স কত পার্সেন্ট ট্যাক্স কাটবো আমি? আপনি কি বিমা কোম্পানিতে রয়েছেন? না না, আমি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছি। সাফায়েত ভাই, কি জানা আছে যে বিমা কোম্পানির উপরে কত? একটু দেখতে হবে মনে হচ্ছে। কারো কি জানা আছে বিনা বিমা কোম্পানির উপরে? সাধারণত আমি জানি 10%, তারপরেও আসলে রেট চেঞ্জেস আসে, তো একটু দেখতে হবে। এটা এটা ইন্স্যুরেন্স বলতে আপনার কি ইন্স্যুরেন্স বলছেন আপনার? ইন্ডাস্ট্রিয়াল ক্যাজুয়ালিটা, ইন্স্যুরেন্স, ইন্ডাস্ট্রিয়াল ইন্স্যুরেন্স। ইন্ডাস্ট্রিয়াল ইন্স্যুরেন্স না ফায়ার ইন্স্যুরেন্স? হায়ারে হলে হবে, ইন্ডাস্ট্রিয়াল কারণ অল রিস্ক, ইন্ডাস্ট্রিয়াল অল ইন্স্যুরেন্স। রিস্ক, ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক। আচ্ছা, ঠিক আছে ভাই, এটা আমরা আপনাকে পার্সোনালি করে দিব, হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের জি একটু হাই ধন্যবাদ। থটের কোশ্চেন। তো ঠিক আছে ভাই, আর কেউ কোনো কোশ্চেন করবেন? স্যার বিমা অঙ্কের উপর 10%। ইন্ডাস্ট্রিয়াল অল রিস্কে 5%, আমি জানি 5% এরকমই চেঞ্জেস আসে। কেউ একজন 15% বলছে। আচ্ছা, এটা জেনে ভাইয়া আমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি এটা এই করে দিব, হ্যাঁ। একটু রেফারেন্স আসিফ দিলে ভাই সুবিধা গ্রুপে হয়। দিবেন, আসিফ ভাই গ্রুপে দিলে সবাই জানবে। আসিফ ভাই আমার একটা ঠিক আছে। প্রশ্ন ছিল। জি, কোনো আসসালামু রেট আলাইকুম বা আসিফ এরকম না, ভাই, আপনাদের আমি কোনো কিন্তু নর্মাল কোশ্চেন করে থাকে, হ্যাঁ। কারণ হচ্ছে কি যে এটা পাবলিক প্লেস, তো দেখা যাবে কি আহ আচ্ছা, আপনি হ্যাঁ কোশ্চেন করুন প্লিজ। ভাইয়া আমি একটা নিউ কোশ্চেন ট্যাক্স করতে চাই। স্ল্যাবটা একটু বলতে পারবেন? জি, নিউ ট্যাক্স স্ল্যাবটা একটু বললে ভালো হতো। ইন্ডিভিজুয়াল। জি, নতুন আইনের এর আগে তো আপনাদেরকে বলা নিউ হয়েছে নিউ অনেক। নিউ ট্যাক্স স্ল্যাবটা হলো যে আপনার যে 3,75,000 টাকা পর্যন্ত জিরো, হ্যাঁ, এক্সাম্পটেড। 3,75,000 টাকা ইনকামের উপর এক্সাম্পটেড। পরবর্তী 3 লাখ টাকার উপরে হলো 10%।
পরবর্তী 4 লাখ টাকার উপরে 15%, পরবর্তী 5 লাখ টাকার হলো যে 20%, এবং পরবর্তী 20 লাখ টাকার উপরে হলো যে 25%, এবং অবশিষ্ট যে ইনকাম থাকবে সেটার উপরে 30%। 30%। স্যার এটাকে এখন যারা রিটার্ন সাবমিট করবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নাকি? না, এই এই রিটার্নটা 26, এই 27। বছরের এই জন্য রিটার্নটা প্রযোজ্য আগের না। আইনে এটা হলো প্রযোজ্য। যে আপনার হলো যে নেক্সট ইয়ার পরবর্তী বছরে যে রিটার্ন হবে, তার মানে হলো যে জুলাই থেকে মানে পরবর্তী বছরে মানে 25, 26, 27 ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য এটা প্রযোজ্য হবে। হ্যাঁ, এটা এই দ্যাট বছরের না। মিনস এই বছর যারা রিটার্ন সাবমিট করবেন সেটা প্রিভিয়াস ইয়ারে যেটা আছে, যে রেট আছে ওই অনুযায়ী হবে। বাট এটা জাস্ট ঘোষণা করছে আপনার জুলাই থেকে যারা ট্যাক্সেবল ইনকামের আওতায় আছে, আপনার যে এমপ্লয়ি আছে, এই স্ল্যাব অনুযায়ী আপনি ট্যাক্স ডিডাকশন করবেন। স্যার ওকে, থ্যাংক উইথ ইউ। হোল এটা কি ট্যাক্সটা একটু ক্লিয়ার করবেন স্যার। 25, 26? নতুন যে ট্যাক্স স্ল্যাব দেওয়া হয়েছে এটা 26, 27। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা আর কোশ্চেন নিতে পারছি না, কারণ আমাদের অলরেডি 10:45, 15 মিনিট ক্রস করেছে। তো সাফায়েত ভাই, আপনি কাইন্ডলি আমাদেরকে আর একটা মিনিট একটু সময় দিয়ে, আপনি একটু মিউট মিউট হয়ে আছেন, প্লিজ আনমিউট করুন প্লিজ আপনি, সাফায়েত ভাই। জি, হ্যাঁ, আমি একটা মিনিট আপনি আমাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন, তারপর আমরা লিভ করবো। হ্যাঁ, আর কোনো কোশ্চেন নেওয়া হবে না, সরি ভাইয়া, কারণ অনেক রাত হয়ে গেছে, অনেকের সারাদিন ব্যস্ত ছিল। একটু ভাই প্লিজ, হ্যাঁ, 1-2 মিনিটের মধ্যে শেষ করবেন প্লিজ। লাস্ট একটা কোশ্চেন ছিল আমার। একটু ভাইয়া, আমরা একটু কোশ্চেন আর এখন নিব না, আপনি পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আপনারা এতক্ষণ এত কষ্ট করে এখানে শুনেছেন আমাদেরকে। ইনশাল্লাহ আশা করি এটা আপনাদের পরীক্ষা এক্সামের জন্য অনেক হেল্পফুল হবে। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই পরিপাটি হয়ে যাবেন। আপনাদের অবশ্যই ইয়ে রাখবেন যে যদিও এগুলি নিয়ে ডিসকাশন করা হয়েছে, ড্রেস আপটা অবশ্যই স্পোর্টটা মেনটেন করবেন। হ্যাঁ, আপনার কালো প্যান্ট, কালো শু এবং সাদা শার্ট এটা পরবেন। আর হলো যে ভাইভাতে নার্ভাস ফিল করবেন না, মোটামুটি নর্মালি থাকার চেষ্টা করবেন। এবং আমরা আজকে যেই ডিসকাশনটা করেছি, যে আলোচনা করেছি বা প্রশ্ন উত্তর পর্ব আছে, সেগুলি থেকে আশা করি আপনারা অ্যান্সার দিতে পারবেন, এবং এগুলি নিয়ে কোনো রকমের আর আপনার হেজিটেশনে পড়তে হবে না। সো আপনাদের সকলের আমি শুভকামনা করতেছি, এবং আপনারা ইনশাল্লাহ আশা করি সবাই ভালো করবেন। আর একটা আমি যে কোশ্চেন ছিল। ডিসকাশনটা আমি যেই ডিসকাশন করেছি বা একটা যে চেঞ্জিং গুলো আসছে, সেগুলি আমি আপনাদের এই যে গ্রুপ আছে, গ্রুপে আমি আপনাকে আমি দিয়ে দিব। আপনারা ওখান থেকে ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। আমি আসলে অ্যাকচুয়ালি ওই যে ইয়েটা ছিল সেটা হয়তো মনিটরে প্রেজেন্টেশনটা করতে পারি না নেটওয়ার্কের প্রবলেমের কারণে। সেটা আমি গ্রুপে দিয়ে দিব, সেটা আপনাদের অনেক হেল্পফুল হবে আশা করি। ইনশাল্লাহ আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। ওকে, অসংখ্য ধন্যবাদ সাফায়েত ভাই। আপনি অনেক বড় একজন অর্থাৎ মানুষ। আপনাকে যখনই আমরা আপনাকে ডাকি আমাদের নলেজ শেয়ারিং এ, আপনি চলে আসেন। অনেক বিস্তর নলেজ আপনার ট্যাক্সের। তো খুবই প্র্যাকটিক্যাল কিছু আমাদেরকে নলেজ দিয়েছেন, হাইকোর্টে কিভাবে যেতে হয়, ট্রাইব্যুনালে কিভাবে যেতে হয়। অনেক কিছু আপনার কাছ থেকে আমরা নতুন কিছু জানতে পারলাম। আসলে যারা ট্যাক্স নিয়ে গবেষণা করে তাদের সাথে কথা বললে বা তাদের সাথে সেমিনার করলে নতুন নতুন অনেক কিছুই শেখা যায়। তো আপনি অনেক ব্যস্ত থাকেন, তারপরে আমাদের এই অ্যাসোসিয়েশনকে সময় দিয়েছেন, এই সোসাইটিকে সময় দিয়েছেন। এজন্য আমরা আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার জন্য দোয়া রইলো, আপনার ক্যারিয়ারের জন্য দোয়া রইলো। আপনি আরো বেশি আপনার ক্যারিয়ারে ডেভেলপ করেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। জি, আপনারা যারা জয়েন করেছেন আমরা লিভ করব এখনই। তো আপনাকে আবারও রিমাইন্ডার দিচ্ছি, ট্যাক্স লয়ার সোসাইটি আপনাদের কল্যাণে সবসময় থাকবে। আমরা সবসময় আপনাদের ট্যাক্স নিয়ে কাজ করার জন্য রেডি থাকি। যে কোনো ধরনের ট্যাক্সের গবেষণামূলক কাজ হোক, সবকিছুই আমরা এই সোসাইটির মাধ্যমে করে থাকি। এক ঝাঁক কার্যনির্বাহী পরিষদ রয়েছে আমাদের, সবসময় ট্যাক্সটাকে কিভাবে বাংলাদেশে আরো ডেভেলপ করা যায় এই নিয়ে কাজ করে থাকে। তো আমাদের আগামী ক্লাসটা হচ্ছে 11ই জুলাই। হ্যাঁ, 11ই জুলাই আমাদের মেন্টর হিসেবে থাকবেন তাজুল ইসলাম। খুবই এক্সপার্ট, খুবই চনমনে, ওনাকে ইয়ং এনার্জেটিক ট্যাক্স লয়ার বলা হয়। হ্যাঁ, খুবই ইয়ং, খুবই চটপটে, খুবই চটপটে ভাবে উপস্থাপনা করে। খুবই ভালো একজন ট্যাক্সের কি বলে, এক্সপার্ট বলে তাকে। আর নেওয়াজ ভাই খুবই সিনিয়র পারসন,
উনি আমাদেরকে লেকচার দিবেন ইনশাল্লাহ 11 তারিখে। আপনাদের সেই পর্যন্ত ভালো থাকবেন। আর সকলকে লাস্ট ক্লাসে জয়েন করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়ারা সবাই, হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।